লাইভ দেখতে দেখতে আমাকে একজন বললো যে দিদি ভাই দেখো কি বলছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে তোমার এখন হাজবেন্ড লাইভ, তোমার হাজবেন্ড এখন আইসিইউ তে আছে। তোমার হাজবেন্ড আইসিইউ তে যখন আছে তখন তোমার উচিত এখন কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না করা। এবং যদি তোমার ভালোবাসার লোকেরা তোমায় সাপোর্ট করেও পয়সা দিয়ে, তার আগে কথাটা বলে নি, তার আগে আমাকে ফোন করেছিল দীপ্তি এবং সীমা জয়েন্টলি। প্রথমে দীপ্তি একা করেছিল, আমি দীপ্তির ফোনটা পিক আপ করেই বললাম ঘুরিয়ে করছি, একটু পরে করছি। যাই হোক, একটু পরে করছি বলতে বলতে দেখছি আবার জয়েন্ট কল এলো। জয়েন্ট কলে আসাতে আমি ধরলাম, যে বললো দীপ্তি সঙ্গে সঙ্গে বোধহয় বললো যে ম্যাডাম সীমার কিন্তু পয়সা, এসা কি বলবো, ওটাও বলবো, সবগুলো বলবো, অনেকগুলো ঘটনা মাঝে ঘটে গেছে। আগে সেটা বলি। তো দীপ্তি আমায় বললো যে সীমা পয়সার ক্রাইসিসে ভুগছে, একটু ফান্ডিং এর অবস্থা একটু খারাপ, ওর বরকে তো নিয়ে গেছে কেপিসি। তো আমি বললাম যে ও কি কোন রকম ভাবে ওর ভিউয়ারদের কাছ থেকে টাকা নিতে পারে? তো আমি বললাম না, কিউআর কোড দিয়ে কখনোই টাকা তোলা যাবে না। তো আবার একবার দীপ্তি, আজ আমি ফোনটা এটা বলে দিয়ে আমি ফোনটা কেটে দিয়ে বেরিয়ে চলে গেলাম। আমরা কিউআর কোড দিয়ে কখনোই কাস্টমারদের কাছ থেকে, মানে ভিউয়ারদের কাছ থেকে ঠকিয়ে টাকা রোজগার করা যাবে না। তারপর আমি সীমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করেছিলাম। সীমা আমাকে ফোন করেছিল, যে সীমাই আমাকে ফোন করেছিল, যে বললো যে দেখো দিদিভাই হাতের অবস্থা খুব খারাপ। আমি বললাম দেখো তোমার যদি হাতের অবস্থা খারাপ থাকে, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ধার নাও, তুমি তোমার গয়না বিক্রি করো, তুমি তোমার লোকেদের সাথে কথা বলো, তোমার ছেলে মেয়ের সাথে কথা বলো। তোমার বর এতদিন তুমি ভিউয়ারদের দেখে কি তুমি তোমার হাজবেন্ডকে ভর্তি করেছো? মোটেই না। তো সুতরাং কেউ যদি তোমায় ভালোবেসে কিছু দিল সেটা একটা আলাদা জিনিস। তো কিন্তু তুমি কখনোই কিউআর কোড লাগিয়ে ক্রাউড ফান্ডিং করতে বসবে, এটা করবে না। কারণ আমি ক্রাউড ফান্ডিং এর খিলাফ। এবং ক্রাউড ফান্ডিং নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও করেছি, এবং সেই ভিডিওগুলো লালবাজার টেক ডাউন করেছে, এবং লালবাজার কিউআর কোড দিয়ে কারা টাকা তুলছে না তুলছে সেই সমস্ত জিনিস সমস্ত নজরে রেখেছে। ঠিক আছে, এটা আমি করেছি। এবং করার পর এটা আমি বলে বেরিয়ে যাওয়া চলে গেছে। আমার কিন্তু আর কিছু জানাও নেই, আমার কিন্তু আর কিচ্ছু জানা নেই। তারপরে দেখলাম 26 তারিখ, আমার তো নতুন খাতার একটা ব্যাপার থাকে। 26 তারিখ নাগাদ সীমা আমায় হঠাৎ করে ফোন করলো। ওরা বললো দিদিভাই তুমি আমাকে এক্ষুনি, আমি বলতে চাইনি কথাগুলো, সীমা আমায় ফোন করে বললো দিদিভাই তুমি আমাকে এক্ষুনি 7,000 রুপিস পাঠাও। আমি বললাম দেখো সীমা, আমার তো একটা হালখাতা ব্যাপার আছে, কালকেই আমার একটা হালখাতা, এবং আমি অনেক টাকা মিষ্টি এবং আমার পাঁজি ক্যালেন্ডার, একটা বিরাট টাকার বাজেটের আমার একটা ব্যাপার থাকে। কারণ ফুচকা স্টল থেকে শুরু করে কফি স্টল, মিষ্টি স্টল আলাদা করে আমাকে প্রচুর বসাতে হয়। একটা প্রচুর জেনারেটর থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন রাখতে হয়, ফুল, বুকে, গিফট ভাউচার, গিফট হ্যাম্পার, আমাকে একটা বিভৎস টাকার একটা বাজেট আমাকে একটা রাখতে হয়। সেই বাজেটের মধ্যে আমার খরচা হয়ে গেছে। যাই হোক, আমার যতটুকু আছে আমি তোমায় পাঠাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি 1,000 টাকা ছিল আমার, আমার যদিও সামান্য, আমার দেবার মতো সেরকম ক্ষমতা নেই। আমি দেখলাম আমি ওটা দেওয়ার পর সীমা কিন্তু তার লাইভে নাকি বলে দিয়েছে, এবং সেটা ভিডিও ক্লিপটা কেটে এনে আমার কিন্তু আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছে। আমি বললাম এই কি জিনিস, আমার কথাটা ওয়াইটিতে এসে বলার সাহসটা কি করে হলো সীমা, যে আমি তাকে টাকা দিয়েছি, এটা কেন করলে? আমি সীমাকে ফোন করলাম, করে বললাম তুমি এটা কেন করলে, তুমি এটা কেন করলে, তুমি, আমি তোমাকে দিয়েছি, তুমি এটা কেন করলে? না, তুমি দিয়েছো, আমি বলেছি, আমার আমার ভালো লেগেছে তাই আমি বলেছি। তারপরেই দেখছি একদিন পর হঠাৎ করেই আবার একটা ভিডিও ক্লিপিং আমার গ্রুপে এসেছে, বলছে দিদিভাই তোমাকে দেখতেই হবে, আগে তুমি এটা দেখো। কি? না, তুমি টাকা দিয়েছো আমাকে ফাঁসাবে বলে? হায় রে মুশকিল, তুমি আমায় ফোন করেছো, তুমি আমায় টাকা চেয়েছো, আমি বলেছি তোমার বিপদে আমি পাশে আছি। সীমা, তোমার ফান্ডিং এর অসুবিধা আছে, তোমার ফান্ডিং এর অসুবিধা আছে, তোমার টাকার অসুবিধা থাকলে তুমি আমায় বলো, আমি বাড়ির লোকের মতো তোমায় বলেছি। তোমাকে এখানে কন্ট্রোভার্সি করার জন্য আর আমার পয়সাটা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা তোলার জন্য? হ্যাঁ, তার মানে তুমি গেমবাজি শুরু করেছো, তুমি গেমবাজি শুরু করেছো না, যে দিদি ভাইয়ের টাকাটা দেখিয়ে লোককে বলবো যে আমার এত এত অসুবিধা। আর আজকে আমি যেদিন ফোনটা করি সেদিন আমি বললাম সীমা তোমার লাস্ট বিল আছে, তোমাকে একটা বড় বাজেটের ব্যাপার আছে, তুমি ওয়াইটিতে বসে বসে কন্ট্রোভার্সি করছো, তোমার হাজব্যান্ডকে বার করে নিয়ে যেতে হবে। আর পাশে কৃষ্ণা বলে যে মেয়েটি, তার কথা যদি আমি বলতে বসি, তাহলে তুমি সিপ্রা কি, তুমি অনেকে ব্ল্যাকমেলিং করছো, তুমি বসে বসে সন্দীপকে ব্ল্যাকমেলিং করছো। আমি প্রায়োরিটি বুঝিনি, আমি সন্দীপের বাড়িতে কেন 144 করেছি আমি প্রায়োরিটি বুঝিনি। আমি প্রায়োরিটি দিয়েই কাজ করি, কারণ তখনও সন্দীপকে শেষ করার চক্রান্ত করেছো, আজকে আবার বলতে বসেছো। এই কাজগুলো করাটা যে কতটা অন্যায়, এবং সব থেকে বড় কথা, এই যে গেমবাজি এখন যে তুমি সেটা শুরু করেছো, সেটা হচ্ছে অসুস্থ হলে বাড়ির লোক, যারা সত্যিকারের অদুস্থ, যাদের পিছনে একটা করে এসি ঝোলে, যাদের বাড়ির পেছনে একটা করে এসি ঝোলে, মেয়ের হাতে আইফোন, হ্যাঁ, তারা ওয়াইটিতে টাকা রোজগার করতে আসবে। কি দীপ্তিদি, লজ্জা করছে না? লজ্জা করছে না? হ্যাঁ, আজকে লজ্জা করছে না? কাকে বলতে বসবে? ঘোড়াকে? লজ্জা করছে না? সে ক্রাউড ফান্ডিং করেছে, সে ক্রাউড ফান্ডিং করেছে, তাকে নিয়ে আমি 14 বার বলতে বসছি, আজকে তোমার লজ্জা করছে না? যে ফোন নাম্বারটাতে ফোন পে নাম্বার আছে সেটাতে ক্রাউড ফান্ডিং এ লাগিয়েছে, সেটা বলতে লজ্জা করছে না? সেই নাম্বারটাই দিতে হবে পাবলিককে, কিউআর কোড দেয়া, ফোন নাম্বার দিয়ে টাকা রোজগার করতে বসা, এটা লজ্জা করছে না? ভিউয়াররা হয়ে গেছে টাকা রোজগারের জায়গা। ভিউয়ার মানে, নমস্কার নমস্কার নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? আমার সাউন্ড কি ক্লিয়ার আছে?
আশা করছি আমার সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা প্রত্যেককে শুনতে পাচ্ছেন আমাকে। একটু আমাকে জানান কমেন্ট করে। নেটওয়ার্ক খুব একটা ভালো নেই, নেটওয়ার্কটা খুব একটা ভালো নেই কারণ ক্লাউডি ওয়েদার, আর তার সাথে নেটওয়ার্ক ইস্যু, দুটোই একসঙ্গে আহ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতরাং নমস্কার ওয়ান্স এগেন, এবং লাইভে আপনাদেরকে স্বাগত সবাইকে। হ্যালো শ্রাবন্তী, কিডো, দীপালি, শ্রেয়া, সুতপা, আহ সুমিতা, একদম ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকদিন পর খুব মিস করেছি, হ্যাঁ জানি তো, ভীষণ ভীষণ মিস করেছো তোমরা, যার জন্যই আমাকেও আসতে হলো, তোমাদের টানে আমাকেও ফিরতে হয়েছে। শ্রাবন্তী গুহ, অনেকদিন পর, হ্যাঁ এক্স্যাক্টলি অনেকদিন পর। আর আজকে টাইটেল নিশ্চয়ই বোঝা গেছে যে প্রায়োরিটি, অর্থাৎ অগ্রাধিকার। অগ্রাধিকার নিয়ে আজকে কিছু বলবো। তার সাথে সাথে অনেক কথা বলার আছে, অনেক কিছু লাইভ, অনেকের ভিডিও, সবকিছু আমার দেখা হয়নি। অনেকদিন ওয়াইটি থেকে আমি দূরেই ছিলাম, কারণ এত কাজের চাপ, সেই কাজের চাপগুলো সমস্ত কিছু কমিয়ে আজকে আমি লাইভে আসতে বাধ্য হলাম। কারণ লাইভে আসতে হবে, এই কথাটা আমাকে কানে সারাটা দিন বলে 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 বলেও আমাকে কেউ লাইভে আনতে পারছিল না, তার কারণ আমি এত এত ব্যস্ত, এত এত ব্যস্ত, লাস্ট 8-10 দিন 12 দিন বোধহয় হয়ে গেছে, তাই তো। তো যাই হোক, আমি 8-10 দিন 12 দিন পুরো আপনাদের ওয়াইটি ছাড়া। খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। নমস্কার, পেটুক বাঙালির ঘরকন্যা চলে এসছি, নমস্কার সুমিতা দে চলে এসছি, লাভলি চক্রবর্তী চলে এসছি, শ্রাবন্তী, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রথযাত্রা পেরিয়ে গেছে, তো আমার রথযাত্রায় আমার একটি ছোট্ট কাপড়ের দোকান আছে, সেই কাপড়ের দোকানটিতে হালখাতা থাকে। সেই উপলক্ষে গ্রামের মানুষদের সাথে একটা সুন্দর আমার একটা আদান প্রদান, মানে কি বলবো, বিনিময় প্রথা আর কি হয় আর কি, সম্পর্কের বিনিময়। উম, ও রিংটা দারুণ সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, সনিকাদি সিপ্রাদির অনলাইন অপমান মানছি না, মানবো না, বলবো শ্রেয়া, বলবো, নিশ্চয়ই বলবো, সব কথা বলবো, নিশ্চয়ই বলবো, একদম বলবো। আমি যখন এসছি আজকে, এই তো পুরবি চলে এসছে, তো আজকে সন্ধ্যাটা শুরু করি প্রায়োরিটি দিয়েই শুরু করব। প্রায়োরিটি মানে হচ্ছে অগ্রাধিকার, এই কাকে কখন অগ্রাধিকার দিতে হবে, আর অগ্রাধিকার বিষয়টা কি, সেটা একটু বোঝাবো। হুম। তো যাই হোক, আজকে আম, গতকালকেও আমি কলকাতা হাইকোর্টেও ব্যস্ত ছিলাম, তার আগের দিন আমি আমাদের বর্ধমান কোর্টে ব্যস্ত ছিলাম, এবং তারপর আমি রথযাত্রা থেকে এসে টানা টানা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো একটু কনসিডার করে নিতে হবে, আপনাদেরকেও মাঝে মাঝে বুঝতে হবে যে ম্যাডাম একটু কাজে ব্যস্ত থাকে, বা দিদি একটু কাজে ব্যস্ত থাকে, তার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে পারে না বা আসতে পারে না। সবসময় আমাকে এক্সপেক্ট করলে হবে যে দিদি আসবেই, দিদি আসবেই, দিদি আসবেই, এবং দিদিকেই এসে সব ঠিক করে দিতে হবে, আর দিদিকেই সব কথায় নিয়ে এলে হবে? অগ্রাধিকার দিতে হবে তো নিজেদেরকে, নিজেদের প্রায়োরিটি গুলো খুঁজে বার করতে হবে। অর্থাৎ অগ্রাধিকারটা কি, আপনি যে কাজটা করবেন একটা তার লিস্ট বানিয়ে নেওয়া, মানে অর্থাৎ জীবনে একটা প্রপার ম্যানেজমেন্ট, কোন ভাবে আপনি চলবেন এবং কোন কোন জিনিসের গুরুত্ব সবার বেশি দেবেন, কোন জিনিসের উপর গুরুত্ব আপনার দেয়া ভীষণ দরকার, তার একটা লিস্ট তৈরি করতে হয়, যে আমি এটাকে আগে প্রায়োরিটি দেব, তারপর আমি এই কাজটাকে করব, এবং তারপরে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, সঠিক প্ল্যানিং করার জন্য, অর্থাৎ পরিকল্পনা করার জন্য একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, একটা অ্যাডভোকেটকে অনলাইন কিভাবে কথা বলা হয়েছে, ছি আমরা ভিউয়ার্সরা কি স্বাধীন বক্তব্য রাখতে পারবো না? সব বলবো, একটু ওয়েট করো, আমি বলি। দিদি আমাদের জন্য নো টাইম, একদম একদম শর্মিলা, অবশ্যই সোমা বিউটি লাইভও চলে এসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রীতার রান্নাঘর চলে এসছে বলছে, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আপনি সন্দীপ দাকে শেষ বলে বলে ভিডিও করে এসছেন, সেই মহিলা আবার ফিল্ডে নেমেছে নতুন করে শেষ করে দিতে। হাই ম্যাম, গুড ইভিনিং, ক্লিয়ার আছে? আচ্ছা, কৌশিক চ্যাটার্জি বলছে ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। সনিকা খুব ভদ্র একজন মানুষ, একদম রুচিশীল, ভদ্র, এবং একজন অ্যাডভোকেট, রিনাউন্ড অ্যাডভোকেট, নোবেল প্রফেশনে আছে, ঠিক আছে। অনেকদিন পর এলেন, ডোনা ডোনা সিট, একদম অনেক দিন পর। তার কারণ হচ্ছে প্রায়োরিটি বেস, আমি কিছু কাজ করি, সেটা হচ্ছে আমার একটি ছোট্ট দোকান আছে, সেই দোকানটিতে সারা বছরে মানুষ অপেক্ষা করে থাকে এই নতুন খাতাটির জন্য। নতুন খাতাটি আমি আমার দোকানে প্রত্যেক বছরের ন্যায় সকলের সাথে একটা মিলিত হই। আমার যে কাস্টমার, তাদেরকে দোকানের কাস্টমার ভাবি না, তাদেরকে ভাবি বাড়ির লোক। তো তাদের প্রত্যেকের পরিবার নিয়ে সেদিন আমার দোকানে আসেন, এসে গল্প হয়, সকলের সাথে গল্প হয়, এবং সারা বছরই তারা আমার দোকান থেকে মাল নেন। তো তাদের সাথে আমার একটা আদান প্রদান, একটা বাক্য বিনিময়, তারপর একটা বিরাট প্রজেক্টের ব্যাপার থাকে, প্যান্ডেল করা, তারপর দোকানটাকে সাজানো, পুজো করা, রথযাত্রা উপলক্ষে দোকানে পুজো করা, খাতা টাতা পুজো হয়।
তো তার জন্য আমাকে আগে থেকে অনেক কিছু তৈরি করতে হয়। কাস্টমারদের গিফট রাখি, বছরে তাদেরকে একটা করে গিফট ভাউচার দিই। হয়তো কেউ 10,000 টাকা বাজার করলো, তাকে 1,000 টাকার একটা গিফট ভাউচার দিলাম, যে আপনি 1,000 টাকা দামে একটা শাড়ি নিয়ে নিতে পারেন আমার দোকানে। আপনার যে কোনো 1,000 টাকার রেঞ্জে যে কোনো জিনিস নিয়ে নিতে পারেন, এরকম একটা গিফট ভাউচার আমি তাদেরকে প্রোভাইড করি। তো আর সাথে পাঁজি মানে ক্যালেন্ডার ফ্যালেন্ডার করি না আমি, কখনো গীতা, কখনো পাঁজি, মুসলিমদের জন্য কোরআন অথবা কোরআন শরীফের কাব্বা, মানে কাবা মদিনা, এই সমস্ত জায়গাকার পিকচার খুব সুন্দর করে বাঁধিয়ে সেগুলো জিনিসগুলো প্রোভাইড করি, যেগুলো দেখতে খুব সুন্দর হয়। কোনো শোপিস দিই কোনো সময়। হ্যাঁ, এরকম নতুনত্ব জিনিস আমি প্রত্যেক বছর রাখি, এবং তার জন্য একটা প্রজেক্ট করতে হয় সবার আগে, যে কি দেবো, কখন দেবো এবং কি কি জিনিস দেবো। তার জন্য সুন্দর করে একটা গিফট প্যাক হ্যাম্পার তাদের হাতে তুলে দিই, উইথ মিষ্টির প্যাকেট সমেত। মিষ্টি মানে কোনো রসগোল্লা টসগোল্লা না, মানে একটা সুন্দর মিষ্টি প্যাকেট তার জন্য তৈরি করে, তার মধ্যে পুরো প্যাকিং করে সেটাকে কাস্টমারদের হাতে প্রোভাইড করি, এবং একটা খাওয়া দাওয়ার পর্বও রাখি তাদের জন্য কিছু কিছু সময়। তো যাই হোক, এটা আমার প্রায়োরিটির মধ্যে পড়ে, কারণ আমি বছরে এই দোকানটি থেকে যে উপায়টি করি সেটা দিয়েই আমি আমার সংগঠনটি চালাই। এই সংগঠন চালাতে গিয়ে আমাকে প্রচুর টাকা খরচা করতে হয়। তো বছরে এই দোকানটি আমাকে, মানে কি বলবো, ওই মোটা করে মেয়েটির যে কাপড়ের দোকান আছে, সেই কাপড়ের দোকানটি আমাকে আমার কাজে সহযোগিতা করে, অনেকটা সহযোগিতা করে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমিও খুব ছোটখাটো মানুষ, কিন্তু জনপ্রতিনিধি হওয়া মানেই যে বিশাল টাকার মালিক, এই দেখছেন না, এটা ছোট্ট একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটাও আমার ঠিক নেই। আমি আপনাদের সামনে আসি তবু যে আপনারা আমায় মন দিয়ে শোনেন, এটাই আমার কাছে একটা বিরাট পাওনা। তাই অগ্রাধিকার দিতে গেলে আমাকে কয়েকটা দিন আমার ওই দোকানের জন্য, বেশ কিছুদিন আমাকে সময় দিতে হয়েছে। সেই সমস্ত বানানো, সেগুলো রেডি করা, কাস্টমারদেরকে প্রায়োরিটি ওয়াইজ তাদেরকে কি কি গিফট দিতে হবে, তাদেরকে পরের বছরের জন্য কি নতুন জিনিস এসছে, কি উঠেছে, আলোচনা করা। হুম। শামীম ইসলাম, আপনাকে আমার কার্যত কারণবশত পছন্দ না, কিন্তু আপনি যদি ঘোড়ামুখীকে পর্যন্ত শাস্তি দিতে পারেন, তাহলে আপনাকে এসে 2টা স্যালুট দিয়ে যাবো, পার্সোনাল ব্লু হোর্ডিং পেন্সিল। আচ্ছা, আচ্ছা, লাইক লাইক করো, লাইক করো বলছে একজন, এখন থেকে লাইক করো, লাইক করো, এই তো সবে শুরু হলো। আচ্ছা, আপনার বিজনেস যেন আরো অনেক 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 বড় হোক, সেটা আপনারা আশীর্বাদ করুন। হ্যাঁ, না চলে, এটা যেটা সারা বছর আমাকে আমার গাড়ির তেল, আমার সংগঠনের ছেলে মেয়েদের মুখে ভাত কিছু না হলেও অল্প স্বল্প জোগাড় করে, এবং আমিও দৌড়ে বেড়াতে পারি এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়াতে পারি, সেটা আমার ওই কাপড়ের দোকান অনেকটা আমায় হেল্প করে। যার জন্য ওটাকে আমি প্রচন্ড প্রায়োরিটি দিই। তো অনেকে চান যে আমি সারা বছরই থাকি দোকানে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কিন্তু দুর্গাপুজো এবং কালী পুজোয় সারা একটা মাস টানা, ওই দুর্গাপুজো টু কালী পুজো তারও আগে একটা মাস, ওই 2টো মাস টানা আমার ব্যবসার জন্য আমি ওই সময়টা প্রায়োরিটি দিই, যে আমার ব্যবসাটা ওই 2টো মাস পুরোপুরি ভাবে আমাকে মনোনিবেশ করতে হয়, এবং সেই মনোনিবেশের জন্য আমাকে মাল তোলা, বাইরে যাওয়া, এই সমস্ত কাজগুলো, প্লাস দোকানে টানা সার্ভিস দেওয়া। 4-5টা ছেলের সাথে আমাকেও টানা তাদের সাথে কর্মচারীর মতোই কাপড় দেখানো, এ দেখানো, একদম মানে কি বলবো, সাধারণ একজন দোকানদার হিসাবে তখন কিন্তু ওই কাজগুলি আমাকে করতে হয়। সবটাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে। তো এই প্রায়োরিটিটা জীবনে আপনারা কিভাবে সেট করবেন, কিভাবে সেট করবেন, প্রায়োরিটিটা কখন কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে লিস্ট তৈরি করবেন, যে কোনটাকে আগে বেশি গুরুত্ব দেবো, কোনটাকে দেবো না। যাদের কাছে প্রায়োরিটি হচ্ছে ওয়াইটি, অর্থাৎ ইউটিউবে হচ্ছে তাদের রোজগারের জায়গা, ইউটিউবে থেকে আমাকে রোজগার করতে হবে, যাদের কাছে এই প্রায়োরিটিটা আছে, অর্থাৎ ইউটিউবে থেকে আমাকে একটা মান্থলি ইনকাম, একটা রাস্তা তৈরি করতে হবে, সেই রাস্তা করতে গেলে প্রায়োরিটি যেমন আপনি সিলেক্ট করবেন, সাথে আপনার অনেস্টি থাকবে, সততা থাকবে। যদি আপনার সততা না থাকে, তাহলে আপনার প্রায়োরিটি কোনোদিনই ফুলফিল হবে না। সামান্যতম ক্ষেত্রে আপনি কয়েকদিনের জন্য ভিউজ কামাবেন, 2-4 দিনের জন্য আপনি কন্ট্রোভার্সি এমন করবেন যে বাড়ি লোক থেকে শুরু করে সবাইকে বেচে, বা নিজেকে বেচে, নিজেকে আরো নিচুতে নামিয়ে, আরো বিলো দা বেল্টে গিয়ে আক্রমণ করে, আহ খুবই নিম্ন রুচির পরিচয় দিয়ে, ঠিক আছে, তো নিজের ভিউজটাকে আপ করা 2-4 দিনের জন্য করা গেলেও খুব লম্বা পিরিয়ডের জন্য সেটা করা যাবে না। তো আজকে আমার অনেক কথা বলার আছে, কারণ আমাকে অনেকে আঙুল তুলেছেন আমার দিকে, অনেকে আমার দিকে আঙুল তুলেছেন, এবং সব থেকে বড় কথা, যারা আঙুল তুলেছেন তারা কিন্তু অনেক কিছু জানেন না। আমি আমার দোকানে যেদিন হালখাতা, তার হবে, আমি 27 তারিখে আমার হালখাতা, 24 তারিখ নাগাদ আমি একটা লাইভ দেখতে পাই, সেটা হচ্ছে সীমা আর সুস্মিতার স্বপ্ন নিয়ে। আমি ভালো আছি সোনা, আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন। আহ, আশা করি মনে, হ্যাঁ, খুব দুঃখের কথা বলি, আমি 24 তারিখে বাড়ি ফিরি, বাড়ি ফিরে দেখি আমার বাড়ির কুকুরটা, অর্থাৎ আমার জার্মান শেপার্ডও আছে, ল্যাব্রাডরও আছে, কিন্তু আমার যে দেশি একটা কুকুর, তার তার যদিও সে মিক্সড ছিল, সেই কুকুরটি, তাকে আমি ছেলে বলতাম আর কি, আমার তো তোজো নাম, সে গত হয়েছে, আমাকে জানানোও হয়নি। মানে খুব দুঃখের কথা হচ্ছে যে, যারা পশুপ্রেমী হন এবং ভালোবাসেন, তো সেটার জন্য আমি 24 তারিখে রাত্রেবেলায় প্রচন্ড শখ,
মানে আমি বাড়ি ঢুকেই একদম পুরো আঁতকে উঠি, এবং আঁতকে উঠে মানে কি বলবো, আমার কান্না, মানে আমি চোখের জল ধরে রাখতে পারিনি বেশ কয়েকদিন। এখনো বলছি কথা, আমার চোখে জল চলে এসছে। এসে গেছি, রিঙ্কু বলছে থ্যাংক ইউ সোনা। তো আমি প্রচন্ড ভেঙে পড়ি, কারণ কিছু ভালোবাসার জিনিস এতটাই ভালোবাসা দেয়া, মানে তারা বোঝে আর কি, বোঝাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কারণ 6 বছর আগে এই বাচ্চাটিকে যখন নিয়ে আসা হয়, তখন তার 6 মাস বয়সে তার প্যারালাইজ হয়ে যায়, এবং তারপরেও তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরানো সে এক কঠিন চ্যালেঞ্জ ছিল। এই তো শিপ্রা এসে গেছে, শিপ্রাকে নিয়েও বলবো, একটু ওয়েট করো। তো সেই বাচ্চাটিকে হাত ধরে ধরে চলানো, তাকে হাতে করে খাওয়ানো, সমস্ত কিছু করে, তার সঙ্গী আরেকজন ছিল, তাকে কিন্তু আমি রাখতে পারিনি। তাকে 6 দিনের মাথাতেই আমি হারিয়ে ফেলি। উম, হ্যাঁ, একদম। আর সব থেকে কঠিন সময়টা হচ্ছে, সেই কঠিন সময়টাতে তাকে সুস্থ করে, তার প্যারালাইজ 6 মাস সে চলতে পারতো না। তো তাকে ধরে ধরে যখন মানে চলানোর চেষ্টা করতাম, তাকে নিয়ে মানে কি বলবো, খুব খুব একটা মিষ্টি সময় আমরা কাটিয়েছি তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে। তো অনেক সময় কি হয়েছে, ওই আমার কোল ছাড়া এসে বসতো না, মানে আমি বাড়ি ফিরলে সবার আগে যে যদি কারো গলা, আমি 1 মাইল দূরে হয়তো, কেউ বাড়ির লোক আশাই করেনি যে আমি বাড়ি যাচ্ছি, আমি কাউকে বলি যে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো হঠাৎ করে তোজো চেঁচাতো, তো অনেকে বুঝে যেত যে আমি বাড়ি ঢুকছি। তো এতটাই তার সেন্স ছিল, মানে সে আমাকে এতটাই মিস করতো। তো সেই তোজো আমাকে ছেড়ে চলে যাওয়াতে আমি খুব শকড হয়ে গেছি। এবং এবং একটি রাতের মধ্যে তার মানে লুজ মোশন হয়, এবং বোধহয় ওটাকে পিভিআর কেউ কোনো একটা রোগ বলছে, পারভার বলে কোনো একটা রোগ, যে রোগটা নাকি আমি জানি না যদিও এই ব্যাপারটা, যেটা রাত্রের মধ্যেই স্যালাইন দিয়েও তাকে রাখা যায়নি। তো সে চলে যায়, এবং চলে যাওয়াতে ভীষণ ভীষণ মানে শক্ট। আমি দুদিন পুরো একদম প্রচন্ড কষ্ট পাই। তার অনেক স্মৃতি, তার অনেক ভালো লাগা ভালোবাসা আমার কাছে রয়ে গেছে। উম, তার একটা আধা ছবি আপনাদেরকে একটু দেখাবো। আহ, একদম নর্মাল মানে কি বলবো, সে যখন আসে সে যখন আসে আমার বাড়িতে, তখন তার ছবি, আমার নাইটি পরা ছবি দেখবেন আপনারা এই সময়, দুজনে মিলে দুটো, তারা 4 জন হয়েছিল আর কি। তো আমার ছেলেটি তারপর তাকে 6 মাস পর নিয়ে আসি সেই অবস্থায়। হ্যাঁ, তো যদিও মানে খুব মিষ্টি সেই স্মৃতি আমাকে প্রচন্ড পরিমাণে আঘাত করে। এবং বাড়ির ঘরোয়া ছবি আপনাদের দেখাচ্ছি, আমার কোল ছাড়া সে বসতো না। তো সে আমার কোলে এসে সারাটা দিন আমি বসে থাকলে সে আমার কোলে এসেই বসে থাকতো দৌড়ে। আর আমার কোল কারোর জন্য না, ওর জন্য বরাদ্দ ছিল। মানে সে কাউকে বসতে দেবে না আমার কোলে। এটি ছিল তার মানে কি বলবো, ভালোবাসা আমার প্রতি। আমার কোলে ওর ওর অগ্রাধিকার সবার বেশি ছিল। এবং সেইভাবেই তোজোকে হাতের বাইরে, হ্যাঁ খুব বাজে রোগ, কয়েক সেকেন্ডের মধ্যে হাতের বাইরে চলে যায়। এবং তারপর আমি আপনাদেরকে জানালাম, ফেসবুকেও জানালাম, তার একটা দিন পর জানিয়েছি। কিন্তু সেদিনই আমি একটা লাইভও দেখতে পাই। সেই লাইভটা ছিল সীমার লাইভ। সীমা খুব কান্নাকাটি করছিল, আমি নিজে ফোন করলাম, আমি কি হয়েছে, হসপিটাল থেকেই করছিল, বললো কি হয়েছে, বললো যে দিদিভাই এরকম আমি ওকে নিয়ে এসেছি, এরকম খুব শরীর খারাপ, খুব অসুস্থ, আমাকে নিয়ে এসে ভর্তি করা, ইমিডিয়েটলি তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমায় বলো, আমি কিন্তু পৌঁছে যাবো, তোমার যদি কোনো দরকার থাকে তুমি আমায় বলো, আমি পৌঁছে যাবো, সীমাকে আমি জানাই। তারপর আমি ফোনটা রাখি, কিন্তু আমার কষ্টের কথাটি তাকে বলিও নি। এবং তারপর আমি ভুলেই গেছি। আবার দেখলাম যে বিকালে আমি একবার ফোন করলাম, তখন আমি সীমাকে বললাম, সীমা কি এমন আছে, সারাটা দিন আমি ভুলেই গেছি, আমার আর মনেই নেই। তারপর হঠাৎ করে বিকালের দিকে ফোন করছি, তখন 6টা বাজছে, তখন আমি বলছি দিদি ভাই খুব বাড়াবাড়ি হয়েছে, আমি আর চললাম, আমার ছেলে চললাম। আমি বললাম ঠিক আছে, এখনো আবার বলে রাখলাম তোমায়, তোমার যদি কোনো দরকার থাকে তুমি আমায় ফোন করো। বলছে আমি আমার ছেলে চললাম, 4 চাকা নিয়ে বেরোচ্ছি, খুব বাড়াবাড়ি, আইসিইউ তে দিয়েছে। আবার আমি ফোন করেছিলাম, তখন বোধহয় 6টা 6:30 এরকম কিছু একটা হবে। তো বললো যে হ্যাঁ দিদিভাই, আমি এরকম আমার স্বামীকে নিয়ে আমি আমার স্বামী তো ভর্তি হয়েছে, কিন্তু ইয়েতে দিয়েছে, ভেন্টিলেশনে দিয়েছে। আমি বললাম সে কি কথা, ভেন্টিলেশনে দিয়েছে? বলছে হ্যাঁ দিদিভাই, হেঁটে হেঁটে যে রুগীটা গেল তাকে ভেন্টিলেশনে দিয়েছে, এরকম অবস্থা, খুব বাড়াবাড়ি। আমি বললাম তাই নাকি? সেই দিন রাত্রেবেলাতেই প্রায় রাত্রি 12টা 1টা নাগাদ, প্রায় আমি মনের অবস্থা এমনিও খারাপ, আমি কমিউনিটি পোস্ট দিই, এবং তারপর দেখলাম যে ওর পিতা লাইভ করছিল, ওর পিতা আমাদের
এপি ব্লগ যিনি, তিনি লাইভ করছিলেন। তো আমি অর্পিতা লাইভে গিয়ে কমেন্ট করলাম যে ওখানে আমি ও দেখছিলাম লাইভ করছিল, কান্নাকাটি করছিল। ওকেও আমি লিখলাম যে আমি শুনলাম ভেন্টিলেশনে দিয়েছে, তো আমি সীমাকে বলেছি কোনো অসুবিধা হলে, বোধহয় আমি লিখেছি কি না লিখেছি আমার সেটাও মনে নেই খুব একটা, কিন্তু আমি বললাম, বলে জানেন তো ম্যাডাম আমাদের ভালোবাসা। হ্যাঁ সত্যিই তাই, একটা সময় রাতের পর রাত আমরা কথা বলেছি, গল্প করেছি। অ্যাকচুয়ালি ওয়াইটি সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, ওয়াইটি নিয়ে আমার খুব একটা ইন্টারেস্টও ছিল না, আর খুব একটা কাজের মানে মানে কি বলবো, আমার কাজের ব্যস্ততার মাঝে আমার এই লাইভ বা এই ফেসবুক, আমার এই সমস্ত খুব একটা হয় না, আমার পক্ষে হয়ে ওঠা সম্ভব হতো না, আর হয়ও না। তো কিন্তু এই প্রীতম রিমি দিশানি কেসটা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে কথা বলতে হয়েছে, জানতে হয়েছে এদের কাছ থেকে এই বিষয়টা কি, এই বিষয়টা কি, এই বিষয়টা কি। কারণ একটা ওয়াইটি রিলেটেড ইস্যু, সেখানে গোটা সোশ্যাল মিডিয়ার লোকেরা দেখছে, সেখানে আমাকে জানতে হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে আমাকে তাদের সাথে কথা বলতে হয়েছে, এবং এটা গ্রুপ কল করতে হয়েছে। গ্রুপ কলে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, এবং এই কাজটা সাকসেস করার জন্য রাতের পর রাত লাইভ করতে বলতে হয়েছে। ঠিক আছে, আরেক সময় মানে কি বলবো, না জেনে বুঝেও অনেক কথা বলতে হয়েছে, অনেককে আমাকেও বলতে হয়েছে, না বলা নয়। কিন্তু কোথাও যেন গিয়ে একটা অ্যাটাচমেন্ট তো প্রত্যেকের মধ্যেই ছিল, এটা তো মিথ্যা কথা নয়। অনেক কাজ করতে গেলে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, কারণ একটা গ্রুপ ওয়াইজ কাজ করতে গেলে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে কাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর সেই সময় সীমার চ্যানেলটি সব থেকে বড় চ্যানেল ছিল আমাদের কাছে, কারণ সেই সময় সোমা ধরিত্রী প্রায় 10-12 হাজারে রান করছিল, 8-10 হাজারে, পি মনিরও একটু কম ছিল, তারপর অর্পিতারও মোটামুটি অনেকটাই কম ছিল। তো এরা সকলেই মোটামুটি মিডল পজিশন, মানে একদম 8-10-12 এরকম মতো ছিল, কিন্তু সীমার চ্যানেলটি প্রায় 50-এর কাছাকাছি ছিল। তো সীমার চ্যানেলটি তখন, এবং একটা জাস্ট সীমা বলে, না সীমা বোধহয় কি যেন ভুলে গেলাম একটা, যাই হোক আরেকটা চ্যানেল, আমার ভোগের ঘর এসছেন, আচ্ছা নিশ্চয়ই, হিরণময় সাহা। তো যাই হোক, সেই সময় সীমার চ্যানেলটি থেকেও কিন্তু আমরা প্রচুর ইয়ে পেয়েছি, মানে সাপোর্ট পেয়েছি, এবং প্রচুর লোক শুনেছে, দেখেছে, বুঝেছে আমাদের কাছে। কারণ সেই সময় অত বড় বড় চ্যানেলের বিরুদ্ধে লড়তে গেলে কিছু চ্যানেলকে তো সাথে রাখতে হবে, এবং সেই সময় সেই চ্যানেলগুলি যদি সাপোর্ট না দেয়, সীমার সেই সাপোর্টটা ছিল সেই সময়। তো যার জন্য ঘন্টার পর ঘন্টা, সুস্মিতা রয়, আমি ভালো আছি শোনা। তো সেই সময় সীমার চ্যানেলটি কাজে দিয়েছে, এবং প্রত্যেকে, আমাদের প্রত্যেকে, আমি বারবার বলতাম, সোমা, সীমা ধরিত্রী, অর্পিতা, পিমনি আমার মুখের মধ্যে মুখস্থই হয়ে গেছিল। তো আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, এমনকি আউট অফ দ্য ট্র্যাক ফ্যামিলি আলোচনা, বাচ্চা নিয়ে আলোচনা, পারিবারিক অনেক আলোচনা আমাদের হয়েছে। হুম, অনেক আলোচনা কিন্তু আমরা করেছি, যার জন্য একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিল। সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে না, সামহাও কোথাও আমার মনে হয়েছে যে বিপদের দিনে অন্তত প্রায়োরিটি দিয়ে কোন কাজটা আগে করা উচিত, তার জন্য আমি কিন্তু কোনো কিছু না ভেবে, আমি যেদিন ঘটনা ঘটেছে, সীমা যখনই লাইভ করেছে, আমি সঙ্গে সঙ্গেই সীমাকে ফোন করেছি, আমার লাইভেই ফোন করেছি, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কারণ আমি জানি যে এই সীমা কে অন্তত কিছু হলেও না হলেও আমি অনেক সাজেশন দিয়েছি, বহুবার দিয়েছি, গত কদিন আগেও দিয়েছি। সেদিনও কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যেও হঠাৎ করে লাইভ দেখতে দেখতে আমাকে একজন বললো যে দিদি ভাই দেখো কি বলছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে তোমার এখন হাজবেন্ড লাইভ, তোমার হাজবেন্ড এখন আইসিইউতে আছে, তোমার হাজবেন্ড আইসিইউতে যখন আছে, তখন তোমার উচিত এখন কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না করা। এবং যদি তোমার ভালোবাসার লোকেরা তোমায় সাপোর্ট করেও পয়সা দিয়ে, তার আগে কথাটা বলে নি, তার আগে আমাকে ফোন করেছিল দীপ্তি এবং সীমা জয়েন্টলি। প্রথমে দীপ্তি একা করেছিল, আমি দীপ্তির ফোনটা পিক আপ করেই বললাম ঘুরিয়ে করছি, একটু পরে করছি। যাই হোক, একটু পরে করছি বলতে বলতে দেখছি আবার জয়েন্ট কল এলো। জয়েন্ট কলে আসাতে আমি ধরলাম, যে বললো দীপ্তি সঙ্গে সঙ্গে বোধহয় বললো যে ম্যাডাম সীমার কিন্তু পয়সা, এসা কি বলবো, ওটাও বলবো, সবগুলো বলবো, অনেকগুলো ঘটনা মাঝে ঘটে গেছে, আগে সেটা বলি। তো দীপ্তি আমায় বললো যে সীমা পয়সার ক্রাইসিসে ভুগছে, একটু ফান্ডিং এর অবস্থা একটু খারাপ, ওর বরকে তো নিয়ে গেছে কেপিসি। তো আমি বললাম যে ও কি কোন রকম ভাবে ওর ভিউয়ারদের কাছ থেকে টাকা নিতে পারে? তো আমি বললাম না, কিউআর কোড দিয়ে কখনোই টাকা তোলা যাবে না। তো আবার একবার দীপ্তি, আজ আমি ফোনটা এটা বলে দিয়ে আমি ফোনটা কেটে দিয়ে বেরিয়ে চলে গেলাম। আমি বললাম কিউআর কোড দিয়ে কখনোই কাস্টমারদের কাছ থেকে, মানে ভিউয়ারদের কাছ থেকে ঠকিয়ে টাকা রোজগার করা যাবে না। তারপর আমি সীমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করেছিলাম, সীমা আমাকে ফোন করেছিল, যে সীমাই আমাকে ফোন করেছিল, যে বললো যে দেখো দিদিভাই হাতের অবস্থা খুব খারাপ। আমি বললাম দেখো তোমার যদি হাতের অবস্থা খারাপ থাকে, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ধার নাও, তুমি তোমার গয়না বিক্রি করো, তুমি তোমার লোকেদের সাথে কথা বলো, তোমার ছেলে মেয়ের সাথে কথা বলো। তোমার বর এতদিন তুমি ভিউয়ারদের দেখে কি তুমি তোমার হাজবেন্ডকে ভর্তি করেছো? মোটেই না। তো সুতরাং কেউ যদি তোমায় ভালোবেসে কিছু দিল, সেটা একটা আলাদা জিনিস। তো কিন্তু তুমি কখনোই কিউআর কোড লাগিয়ে ক্রাউড ফান্ডিং করতে বসবে, এটা করবে না, কারণ আমি ক্রাউড ফান্ডিং এর খিলাফ। এবং ক্রাউড ফান্ডিং নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও করেছি, এবং সেই ভিডিওগুলো লালবাজার টেক ডাউন করেছে, এবং লালবাজার কে কিউআর কোড দিয়ে কারা টাকা তুলছে না তুলছে সেই সমস্ত জিনিস সমস্ত নজরে রেখেছে। ঠিক আছে, এটা আমি করেছি, এবং করার পর এটা আমি বলে বেরিয়ে যাওয়া চলে গেছে, আমার কিন্তু আর কিছু জানাও নেই, আমার কিন্তু আর কিচ্ছু জানা নেই। তারপরে দেখলাম 26 তারিখ, আমার তো নতুন খাতার একটা ব্যাপার থাকে, 26 তারিখ নাগাদ সীমা আমায় হঠাৎ করে ফোন করলো, ওরা বললো দিদিভাই তুমি আমাকে এক্ষুনি
আমি বলতে চাইনি কথাগুলো। সীমা আমায় ফোন করে বলল, দিদিভাই তুমি আমাকে এক্ষুনি 7,000 রুপিস পাঠাও। আমি বললাম, দেখো সীমা, আমার তো একটা হালখাতা ব্যাপার আছে, কালকেই আমার একটা হালখাতা, এবং আমি অনেক টাকা মিষ্টি এবং আমার পাঁজি ক্যালেন্ডার, একটা বিরাট টাকার বাজেটের আমার একটা ব্যাপার থাকে। কারণ ফুচকা স্টল থেকে শুরু করে কফি স্টল, মিষ্টি স্টল আলাদা করে আমাকে প্রচুর বসাতে হয়। একটা প্রচুর জেনারেটর থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন রাখতে হয়। ফুল, বুকে, গিফট ভাউচার, গিফট হ্যাম্পার, আমাকে একটা বিভৎস টাকার একটা বাজেট আমাকে একটা রাখতে হয়। সেই বাজেটের মধ্যে আমার খরচা হয়ে গেছে। যাই হোক, আমার যতটুকু আছে আমি তোমায় পাঠাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি 1,000 টাকা ছিল আমার, আমার যদিও সামান্য, আমার দেবার মতো সেরকম ক্ষমতা নেই। আমি দেখলাম আমি ওটা দেওয়ার পর সীমা কিন্তু তার লাইভে নাকি বলে দিয়েছে, এবং সেটা ভিডিও ক্লিপটা কেটে এনে আমার কিন্তু, আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছে। আমি বললাম, এই কি জিনিস? আমার কথাটা ওয়াইটিতে এসে বলার সাহসটা কি করে হলো সীমা, যে আমি তাকে টাকা দিয়েছি, এটা কেন করলে? আমি সীমাকে ফোন করলাম, করে বললাম, তুমি এটা কেন করলে? তুমি এটা কেন করলে? তুমি, আমি তোমাকে দিয়েছি, তুমি এটা কেন করলে? না, তুমি দিয়েছো, আমি বলেছি, আমার আমার ভালো লেগেছে তাই আমি বলেছি। তারপরেই দেখছি একদিন পর হঠাৎ করেই আবার একটা ভিডিও ক্লিপিং আমার গ্রুপে এসেছে, বলছে, দিদিভাই তোমাকে দেখতেই হবে, আগে তুমি এটা দেখো। কি? না, তুমি টাকা দিয়েছো আমাকে ফাঁসাবে বলে? হায় রে মুশকিল! তুমি আমায় ফোন করেছো, তুমি আমায় টাকা চেয়েছো, আমি বলেছি তোমার বিপদে আমি পাশে আছি। সীমা, তোমার ফান্ডিং এর অসুবিধা আছে, তোমার ফান্ডিং এর অসুবিধা আছে, তোমার টাকার অসুবিধা থাকলে তুমি আমায় বলো, আমি বাড়ির লোকের মতো তোমায় বলেছি। তোমাকে এখানে কন্ট্রোভার্সি করার জন্য আর আমার পয়সাটা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা তোলার জন্য? হ্যাঁ, তার মানে তুমি গেমবাজি শুরু করেছো? তুমি গেমবাজি শুরু করেছো না, যে দিদি ভাইয়ের টাকাটা দেখিয়ে লোককে বলবো যে আমার এত এত অসুবিধা। আর আজকে আমি যেদিন ফোনটা করি সেদিন আমি বললাম, সীমা তোমার লাস্ট বিল আছে, তোমাকে একটা বড় বাজেটের ব্যাপার আছে, তুমি ওয়াইটিতে বসে বসে কন্ট্রোভার্সি করছো, তোমার হাজব্যান্ডকে বার করে নিয়ে যেতে হবে। আর পাশে কৃষ্ণা বলে যে মেয়েটি, তার কথা যদি আমি বলতে বসি, তাহলে তুমি সিপ্রা কি? তুমি অনেকে ব্ল্যাকমেলিং করছো, তুমি বসে বসে সন্দীপকে ব্ল্যাকমেলিং করছো। আমি প্রায়োরিটি বুঝিনি, আমি সন্দীপের বাড়িতে কেন 144 করেছি আমি প্রায়োরিটি বুঝিনি। আমি প্রায়োরিটি দিয়েই কাজ করি, কারণ তখনও সন্দীপকে শেষ করার চক্রান্ত করেছো, আজকে আবার বলতে বসেছো। এই কাজগুলো করাটা যে কতটা অন্যায়, এবং সব থেকে বড় কথা, এই যে গেমবাজি এখন যে তুমি সেটা শুরু করেছো, সেটা হচ্ছে অসুস্থ হলে বাড়ির লোক, যারা সত্যিকারের দুস্থ, যাদের পিছনে একটা করে এসি ঝোলে, যাদের বাড়ির পেছনে একটা করে এসি ঝোলে, মেয়ের হাতে আইফোন, হ্যাঁ, তারা ওয়াইটিতে টাকা রোজগার করতে আসবে। কি দীপ্তিদি, লজ্জা করছে না? লজ্জা করছে না? হ্যাঁ, আজকে লজ্জা করছে না? কাকে বলতে বসবে? ঘোড়াকে? লজ্জা করছে না? সে ক্রাউড ফান্ডিং করেছে, সে ক্রাউড ফান্ডিং করেছে, তাকে নিয়ে আমি 14 বার বলতে বসছি, আজকে তোমার লজ্জা করছে না? যে ফোন নাম্বারটাতে ফোন পে নাম্বার আছে, সেটাতে ক্রাউড ফান্ডিং এ লাগিয়েছে, সেটা বলতে লজ্জা করছে না? সেই নাম্বারটাই দিতে হবে পাবলিককে, কিউআর কোড দেয়া, ফোন নাম্বার দিয়ে টাকা রোজগার করতে বসা, এটা লজ্জা করছে না? ভিউয়াররা হয়ে গেছে টাকা রোজগারের জায়গা। ভিউয়ার মানে দুটো কাজের লোক রেখে, মেয়ের হাতে আইফোন রেখে ঘুরতে যাবে। হুম, এগুলো ওয়াইটির মানুষকে দিয়ে তার বরকে কেপিসিতে ট্রিটমেন্ট করাবে ভিউয়ারদের পয়সায়। হ্যাঁ, লজ্জা করছে না দীপ্তিদি? কি তুমি কমরেড? সিপিএম কালচার? হ্যাঁ, এই তোমাদের লেলিন, এই তোমাদের আদর্শ? লজ্জা করছে না? টাকা তুলতে, মানুষ ঠকাতে, সত্যিকারের যারা দুস্থ, যারা অরিজিনালি একটা প্রপার ওয়ে দিয়ে, একটা প্রপার ফোরাম দিয়ে টাকা তোলে, যাদের জন্য ক্রাউড ফান্ডিং করা হয়, তাহলে তারা তো অরিজিনালি পাবে না। আজকে অস্মিকা যে 16 crore টাকাটা উঠেছে, তার জন্য প্রত্যেকটা লোকের যেমন অবদান আছে, তেমনি আমি কিন্তু, আমার প্রায়োরিটি বেস ছিল না অস্মিকা, অস্মিকার সাথে আরো 4-5 জন ছিল, যাদেরকে গোপনেই পেমেন্ট করেছি বাই ফোন পেতে। অস্মিকাকেও পেমেন্ট করেছি, কিন্তু কিচ্ছু জানতে দিইনি, কেউ জানতে পারেনি, আমার জানানোর কোনো দরকার নেই। আমার বাঁ হাত দিলে ডান হাত কখনো জানতে পারে না আমি কাকে কি দিই আর কখন কি দিই। আমি বলতেও চাই না, আর বলতে আসিও না যে কাকে কি দিয়েছি বা কাকে কবে কি দেবো। এই জিনিস আমি জিন্দেগিতেও চাই না বলতে কাউকে, আমি জানাতেই চাই না, কারণ এটা আমার প্রায়োরিটি নয়। আমি একটা সংগঠন চালাই যেখানে কয়েকশো ছেলে মেয়ে কাজ করে, আমি কাকে কি দিই, কখন কি দিই, কিভাবে দিই, সেগুলো জানতেও দিতে চাই না। লজ্জা করে না? আজকে, আজকে কাদের পাওয়ার দরকার? কাদের পাওয়ার দরকার? আমি বললাম, আমি গিয়ে ইপসিতার কাছে কমেন্ট করে এসেছি, আমি জানতাম না যে সেই সময় ইপসিতাকে নিয়েও বলা হচ্ছে। আমি ইপসিতার কাছে গিয়ে কমেন্ট করে এসেছিলাম, ইপসিতা, যে সময় একটা মানুষের খারাপ সময় চলছে, তাহলে এত খারাপ সময় একটা মানুষের, তেমনি হাসি 2 মিনিট পর পর লাইভ, হ্যাঁ, ভিউয়ারদেরকে নিয়ে, ভিউয়ারদেরকে নিয়ে আজকে ছেলে খেলামি চলছে, ইতরামি চলছে, বাঁদরামি চলছে, এত বড় নাকি সেলিব্রিটি? হুম, রুনা লাইফস্টাইলকে বলছি, ও রুনার ছেলের জন্মদিন, বিলেটেড হ্যাপি বার্থডে। অনেক এগিয়ে যাক, প্রফেশনে আছে, আমার সাথেই প্রফেশনে আছে, নোবেল প্রফেশনে যুক্ত হবে। বিলেটেড হ্যাপি বার্থডে সোনা, অনেক বড় হও, এগিয়ে যাও, মাকে শেখাও। এটা এটা গেমবাজি ক্লিকবাজি করার জায়গা? হ্যাঁ, আজকে যার স্বামী অসুস্থ থাকবে, যার স্বামী আইসিইউতে থাকবে, যার স্বামীর করোনা হবে, সে করোনা কোভিড পরিস্থিতিতে মিট আপ রাখবে ভিউয়ারদের সাথে? হুম,
আজকে ক্রাউড ফান্ডিং নিয়ে সঞ্জয়ের দিকে আঙুল তুলেছি, তার বাড়িটা কি করে হয়েছে, কিন্তু তার কিউআর কোড আমি দেখতে পাইনি। আমি বারবার প্রশ্ন তুলেছি কি করে করতে পারলো। লজ্জা করছে না? বাড়ির মানুষকে ভর্তি করবো ভিউয়ারদের টাকার উপর নির্ভর করে? ইডিয়েট, অসভ্য, ইতর। আবার লোককে বসে বসে সনিকা দিল্লি থেকে কেস আসছে, ওয়েট। সনিকাকে অপমান করা, একটা অ্যাডভোকেটকে অপমান করা, ওয়েট। দিল্লি থেকে কেস ছাড়বে সনিকা, কালকেই আলোচনা করে নিয়েছে। ঠিক আছে, যাকে যা খুশি বলা না, ভিউয়ারদেরকে নিয়ে কাটাছেড়া করা। জানে না যে ডিফামেশনের কেস খেলে হাজিরা দিতে হবে। ঠিক আছে, তখন আবার ওই কানতে বসে ওই ডিফামেশনের কেস খেয়ে 21 লাখ 20 লাখ তুলে নতুন ফ্ল্যাট বানিয়ে দুই বাঁদরে বাঁদরামি করতে এসেছিল। এই দুই বাঁদর মিলে বাঁদরামি করছে, সেই বাঁদরের বাঁদরামি দেখার জন্য মাস্টারমশাইয়ের বাড়ির একটা ইতর তৈরি হয়েছে। চোর চিটিং বা জোচ্চোর গুলো বাঁদরামি করতে বসেছিল, তাদেরকে যেমন মুখ দিয়ে জুতিয়ে লম্বা করেছি, তেমনি এদেরকে বলতে আমার 2 মিনিটে বাঁধবে না, আর 2 মিনিটে কেস দিতে লাগবে না ক্রাউড ফান্ডিং এর। ইতর গুলো, বাঁদর গুলো বলবে আমি এনেছি ওয়াইটিতে খাল কেটে কুমির। চল ফট, দুপাতা অশিক্ষিত নিরক্ষর গোমাংস, গর্ধ। মানুষকে এইভাবে চিন্তা ভাবনা করা, হ্যাঁ? ছি। দিদি ভাই টাকাটা দিয়েছে সেটা নিয়েও পলিটিক্স। পলিটিক্সে 1 ইঞ্চি বুঝিস, 1 ইঞ্চি বুঝিস। দিদি ভাইকে সামনে শো করিয়ে রেখে আমার কোনো টাকা নেই, আমি 14 বার ঘুরতে যাই, আমার মেয়ে ফ্লাইটে ঘুরে বেড়ায়, আমার মেয়ের হাতে আইফোন, আমার বাড়িতে 15টা এসি লাগানো, আমার মেয়ের ঘরে এসি লাগানো, আমার ঘরে এসি লাগানো, আমার বরের ঘরে এসি লাগানো, অক্সিজেন সিলিন্ডার রাখা। আমি কোনো ওয়াইটি সাপ করতে আসিনি, আমার কোনো দায়িত্ব পড়েনি। যারা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ জোচ্চোর, সেগুলোকে টাইম অনুযায়ী টাইপ দেওয়া আমার কাজ। আমি কোনো ওয়াইটি সাপ করতে আসিনি। সাপ যেগুলো করার আছে টাইমে হয়ে যাচ্ছে আর হবেও। সবাই কি ভেবেছিলে ইউজ করা যায়, আমাকে ব্যবহার করা যায়? হ্যাঁ, আমি কাউকে ব্যবহার করতে দিও না, কাউকে ব্যবহার করিও না, কাউকে দরকার পড়ে না। সোমা ধরিত্রীকে আজকে অনেকে ভয়েস নোটের মারফত বিদেশ থেকেও আমার কাছে পাঠাচ্ছে, তারা যে লড়াইটা লড়ছে। সৃষ্টি অফিসিয়াল ভালো আছি। যে এই মেয়েগুলিকে আচ্ছা আপনি তৈরি করেছেন, এরা প্রচন্ড লড়াই দিচ্ছে ওয়াইটিতে। যা, কৃষ্ণকালী মায়ের নাম নিচ্ছিলি তো 2 দিন আগে, কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে চলে যা, ওই চিটিং গার্লটার কাছে চলে যা, কৃষ্ণকালীর কাছে চলে যা, ভালো করে দেবে তো। 2 দিন আগে সময়ের বিরোধিতা করার জন্য ওই আরেকটা চিটিং বাজের নাম করছিলি। চিটিংবাজি যাদের ব্যবসা হয়ে গেছে, চিটিংবাজি কারবার যাদের ব্যবসা হয়ে গেছে, তাদেরকে আর কি বোঝাবো? তাদের মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি দিমাগ, শয়তানি দিমাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাঁচাবার সময় তখন জেল খাটাবার আগে তখন বাঁচিয়ে দাও দিদি ভাই। 2 দিন আগে টিনাকে বলছি ওই বাচ্চাটা নিয়ে চলে যা, আর তার আগে আমাকে বলছিলি বাচ্চাটাকে আটকাও। আজকে ওয়াইটিতে এখন তো ভিখারি, মানে এরকম ডিজিটাল ভিখারি তৈরি হয়ে গেছে ওয়াইটিতে, এমন ডিজিটাল ভিখারি তৈরি হয়ে গেছে ওয়াইটিতে, যে স্বামীর অসুস্থতাকেও বিক্রি করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইভ করে করে। একটা মানুষ একটা অসুস্থ হলে কোনটা প্রায়োরিটি, কোন সময় লাইভ করবো কোন সময় করবো না, আর ওই ওই ভিউয়ারদের ভরসাতে আমি নিয়ে চলে যাব। মেডিকেল বুলেটিন বসিয়ে দিয়েছিল, আপডেট দিতে আসছি ঘন ঘন। কি দীপ্তি, লজ্জা করছে না? ছি। এই তোমাদেরকে সাপোর্ট করবে পাবলিকে? এই তোমাদের নোংরা কথাবার্তা। আবার যারা নোংরা গালিগালাজ করে তাদের মুখ থেকে এরকম ভাষা, শিক্ষার বড়াই করে তারা নাকি কোনো স্কুলে পড়াতো, ইতরগুলো। সেই ইতরগুলোকে প্রায়োরিটি দিয়ে কি না ইপসিটাকে মাতাল গাঁজাখোর এই সমস্ত কথাবার্তার থেকেও বড় কথা তার মেয়েকে নিয়ে টানাটানি, তার ছোট্ট একটা শিশুকে নিয়ে টানাটানি। কেস হবে না? এখানে বাচ্চাটাও কন্টেন্ট। ছি। অবশ্য বাংলাদেশের কিছু জিনিস তো রপ্ত করা আছে, বাংলাদেশি ভিউয়ার, বাংলাদেশি কালচার। নাহলে সিপ্রাকে বলে ওই বাংলাদেশি কালচার শিখে নিয়ে যে আমি তোমার অনেক কিছু জানি, বলে দিতে পারবো। লজ্জা করছে না? লজ্জা করছে না এগুলো? সুস্মিতা স্নিপেটস নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, তৈরি হচ্ছে। এটুকু শুধু বলে রাখলাম, আমি এত কাজের ব্যস্ততা। আর অনেকে বলছেন ঘোড়ার শাস্তি, এটাই ঘোড়ার শাস্তি, যেটা দেখছেন আপনারা এটাই ঘোড়ার শাস্তি চলছে। এখন বুঝতে পারছি যে
কতটা নীচ মানসিকতা হলে আজকে সন্দীপদের বাড়িতে গিয়ে সাবস্ক্রাইবার গেন হয়েছে, আমার কাছে বলেছে সন্দীপের সাবস্ক্রাইবার গেন হয়েছে হয়েছে ঠিক আছে, সেও সন্দীপ বিশাল বড় হিরো, সেও তার দিদির থেকে সাবস্ক্রাইবার নিয়েছে, সন্দীপও ওয়াইটির বিরাট হিরো, আমার সেটা নিয়েও বক্তব্য নেই। সেও চলে আসছে মাঝে মাঝে কন্ট্রোভার্সি করতে, সেও নাকি বিশাল মস্তান, তাকেও এই সময় কন্ট্রোভার্সি করতে হবে। তার বলে তো তাকে কোনো লাভ নেই, কারণ ভিউজ ম্যাটার করে। আর তাকেও এই সময় এসে একটা পুরুষ মানুষ, তার লজ্জা শরম নেই, সেও চলে আসছে মাঝে মাঝে এখানে এসে মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে। সে বিশাল হিরো, এখানে এসে কন্ট্রোভার্সি করতেই হবে তাকেও, কন্ট্রোভার্সি ছুটতেই হবে তাকে, না কন্ট্রোভার্সি ছুড়লে তো ভিউজ হবে না। ইডিয়েট গুলো যত সব, যত কন্ট্রোভার্সি নিয়ে, বাড়ির লোক অসুস্থ হসপিটালে ভর্তি, যার যেখানে কোভিড হয়েছে সেখানে গোটা কত লোককে নিয়ে এসে পাশে বসিয়ে তাদেরকে দিয়েও কন্ট্রোভার্সি করানো হচ্ছে। এটা এটা কন্ট্রোভার্সি? এটাকে বলে নোংরামি, ইতরামি, বাঁদরামি। এগুলোকে বাঁদরামি বলে। স্বামী অসুস্থ হসপিটালে বেডে শুয়ে সেই সময় বসে বসে ভিউয়ারদেরকে ডেকে পাঠিয়ে কিউআর কোডের নাম করে নিজের টাকার ওপরে কমিউনিটি পোস্ট দিয়ে যে অ্যাকাউন্টের মারফত, ফোনপের মারফত টাকা কালেকশন করা যাবে সেটাকে প্রায়োরিটি দিয়ে ভিউয়ারদেরকে ডেকে বসে পড়ার নাম কন্ট্রোভার্সি নয়, সেটা কি নোংরামি, ইতরামি, বাঁদরামি বলা হয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি বড়লোকি চাল দেখানোর পর লোকের কাছে হাত পাততে কন্ট্রোভার্সি নয়। ডিজিটাল ভিখারি তো এরা, হচ্ছে ডিজিটাল ভিখারি। এই ভিখারিগুলো কে আপনারা চিনে রাখুন, যেমন পায়ে অনেক সময় কাপড়ে বেঁধে মানে আপনাকে লোক ঠকিয়ে, এই ক্যান্সার হয়েছে আমার এই কাগজ দেখিয়ে লোককে, মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করে, এগুলো সেই উপায়। পেছনে এসি লাগিয়ে, তিনটে ঘরে চারটে এসি, দুটো তিনটে কাজের লোক, মেয়েদের হাতে আইফোন, দুটো ল্যাপটপ, চশমার দোকান, সবই থাকা সত্ত্বেও বাড়ি নিজস্ব, তারপরেও ভিখারিপনা করতে হবে আর লোকের কাছে বলতে হবে কি, যেহেতু মানুষ একটুখানি বলেছে এই সময় বিপদের সময়, আমি বলেছি, সবাই বলেছেন আপনারা যে বিপদের সময় এই সময় সীমাকে নিয়ে কাটাছেড়া করো না, সেই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছে, টাকা তুলতে হবে এই সময়, এই সুযোগটা উচিত হচ্ছে উপযুক্ত সময় ভিউয়ারকে বোকা বানাও আর টাকা রোজগার করো। ও, ভিউয়াররা বলে হারি, সত্যি আপনারা এত দুঃখ পেয়ে যাচ্ছেন শুনে, একজনের কান্না দেখে এত কষ্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যার বাড়িতে নাকি দুবেলা মাছ, মাংস, ডিম, এই এই 4 রকম মাছ এসছে, অমুক এসছে, আমার মেয়ের এই হয়েছে, আমার ছেলের এই, তারা এসে ওয়াইটিতে ভিক্ষা করছে আর আপনারা ভিক্ষা দিচ্ছেন। ভিউয়ারদেরকে বলি, এই বোকামিগুলো কেন করেন আপনারা? আপনারা কি বোকা? হ্যাঁ, ভালোবেসে দিয়েছেন, কিউআর কোড দিয়ে তখনই বসে পড়ছে। ভিউয়ার গুলো বোকা, ভিউয়ার গুলো তার আগে তার বড় বড়। ম্যাডাম আজ ঘোড়া সঞ্জয়ের ছেলেকে আজ যাতা তুলে যাতা কথা বলেছে। সুস্মিতা দত্ত সাহা কিনা আমাদের সঙ্গে যাই করেছে তার ফল ওকে পেতে হবে। দীপশিতা দিদি ঠিক জায়গাতে আছে বলেই যত জ্বালা। যে মানুষটা এতটা অসুস্থ, যার কোভিড পজিটিভ বলে, বুলেটিন দেয় 2-4 দিনের মধ্যে, কি করে নেগেটিভ হয় সেটা জানা নেই এত তাড়াতাড়ি, কোভিড ঠিক হয়ে যায় বলে। কন্টেন্ট বিক্রি করতে বসা, এগুলো উচিত সময়, প্রায়োরিটি এগুলো, এগুলোই প্রায়োরিটি, এগুলোই জীবনে অগ্রাধিকার। দুটো রোজগারের জন্য ডিজিটাল ভিখারিপনা করতে ওয়াইটিতে সে ভিক্ষা চাইতে হচ্ছে। হ্যাঁ ম্যাম, সন্দীপ ভিডিও করে নিজে থেকে বলেনি, ওকে জানায় তাই বলে যাচ্ছিল, ও উত্তর দিতে বাধ্য হয়েছে। কেন উত্তর দেবে? কেন উত্তর দেবে? কেন কেন উত্তর দেবে? সন্দীপ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার? উত্তর দেবে ইপসিতারা, উত্তর দেবে আহ, যারা সন্দীপকে নিয়ে পজিটিভলি কথা বলে, তারা উত্তর দিয়ে দেবে ওর হয়ে। কি দরকার আছে নিজেকে এসে নিজের ক্লারিফিকেশন দিতে বসা? যারা ব্লগিং করে তারা যদি এসে আবার কন্ট্রোভার্সির নাম করে চ্যানেলে রিপোর্ট করবে, আর এখন তো ভিডিও টেক ডাউন হচ্ছে, একটা ছোট্ট একটা ইনফরমেশন দিলেই, আমি শিখিয়ে দিলেই আপনারাও পারবেন, একদম সাইবার ক্রাইম সঙ্গে সঙ্গে টেক ডাউন করে ভিডিও উড়িয়ে দেবে আপনার চ্যানেলে। আমাকে নিয়ে বং জয়শ্রী করেছে, বং জয়শ্রীর জন্য একটা ছোট্ট কমপ্লেন করে দিয়েছি, কারণ ওর থানার আমি বলে দিচ্ছি বং জয়শ্রীকে, ও যেখানে থাকে সেই থানার আইসি সাইবার ক্রাইম সামাদ আমার বন্ধু, আমার ব্যাচমেট, আইসি সাইবার ক্রাইম আমার ব্যাচমেট, একটা ছোট্ট মেল যাওয়ার অপেক্ষা। ও, তার মধ্যে বলে রাখি, আমি 3টে রিট পিটিশন করেছিলাম বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, ঠিক আছে, পুরো ইন্ডিয়াতে ব্যান করে দিয়েছিল আমাকে, আমার ফেসবুক প্রোফাইলটা। তার মানে ভাবুন আমি কতটা লড়াই করি সরকারের সাথে, আমার ফেসবুক প্রোফাইল আজকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। তার জন্য আমাকে হ্যাটস অফ জানান, আমি লড়াই জিতে এসেছি, আমাকে কুড্ডুস জানান, কংগ্রাচুলেশন জানান, আমার ফেসবুক প্রোফাইলটা ফিরে চলে এসছে, আমি ফিরিয়ে দেখিয়ে দিয়েছি। এটাই লড়াই, কারণ সেই প্রোফাইলে কি দিয়েছিলাম, সেখানে যত রাজ্যের করাপশন, একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের করাপশন, একটা এমএলএ এর করাপশন, সেই ভিডিও দিয়েছি, যার জন্য রাজ্যের সরকার হিলে গিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন
আমার প্রোফাইলটাকে, টপ অফ দ্য পুলিশ প্রশাসন যারা টানা মেল করে যাচ্ছিলেন আমাকে, তারপর থেকে এক টানা লড়াই চলছিল, 12 দিনের মাথায় 13 দিনের মাথায় আজকে আমার প্রোফাইল ফেরত দিয়েছেন। গুড ইভিনিং সোনা, গুড ইভিনিং। সরিতা তুমি রেডি করো, একদম তুমি যে কাজটা এগিয়ে যাচ্ছ তুমি রেডি করো, আমি তোমার পাশে আছি। আচ্ছা, আর তোমার নোবেল প্রফেশন, তোমাকে অ্যাডভোকেট সনিকা ঘোষ বলে সার্চ করলে এখন গুগলে দেখতে পাবেন টপ অফ দ্য অ্যাডভোকেট লিস্টে নাম তুলছে আমাদের এই বাংলার মেয়েটি। ঠিক আছে, সময় পায় না, ও খুব কম সময় পায়। ও আমায় আজকে দেখাচ্ছিল, ওর আজকে অনেকগুলো নেভি কাজ করছে ও, তো ও জানে আমাদের কাজটা প্রফেশনটা কি। ঠিক আছে, আমাদের কাজ এফবি অ্যাকাউন্টের জন্য অনেক অনেক অভিনন্দন। এবং এক্স্যাক্টলি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, রাজ্যের পুলিশ প্রশাসন আমাকে মেল করে জানাচ্ছে, ম্যাডাম প্লিজ আমরা চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি, কারণ প্রোফাইলটা ফেসবুক প্রোফাইলটার জন্য আমরাও লড়াই করছি। আপনি যেভাবে লড়ছেন আমাদের বিরুদ্ধে, আমরাও আপনার জন্য লড়ছি। আমরা তুলছি কমপ্লেন, একদম পুরো সেই মেল আমি আপনাদের আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, যে রাজ্যের যে টপ অফ দ্য হেড ডিআইজি সাইবার ক্রাইম আমাকে মেল করেছিলেন, আমি সেই মেল পেয়েছি। ঠিক আছে, এই লড়াই আমি করি, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়াইটার নামও মানবাধিকার। কিন্তু পুলিশ প্রশাসনের পুরোপুরি একেবারে এগেনস্টে কাজ করে যে যারা করে, তাদের প্রোফাইলের প্রতি একবার যদি উড়ে যায়, ফিরিয়ে আনা ফেসবুক প্রোফাইল বা ইউটিউব ফিরিয়ে আনা, ইটস এ টাফ কন্ডিশন, কারোর পক্ষে সম্ভব হয় না। খুব একটা পসিবলই হয় না। বড় বড় নেতা নেত্রীদের চ্যানেল উড়ে গেছে, লকেট চ্যাটার্জি চ্যানেল উড়ে গেছে, রাখি মিত্রের চ্যানেল উড়ে গেছে, সুকান্ত মজুমদারের চ্যানেল উড়ে গেছিল, তারাও ফিরিয়ে আনতে পারেনি। বড় বড় চ্যানেল উড়ে গেছে, তার জন্য এক একজনের এক একটা জননেতার বা জন পরিষেবা দেওয়ার নেতা নেত্রীদের 10টা করে প্রোফাইল থাকে, আমার একটাই প্রোফাইল। এবং 2017 সাল থেকে এক টানা, 2007 সাল থেকে আমার ফেসবুক প্রোফাইলটা এক টানা চলছে। আমার হাজারটা প্রোফাইল নেই, একটাই প্রোফাইল। অনেকে আমাকে অপশন দিচ্ছে যে আপনি কেন ম্যাডাম দুটো তিনটে কেন করে নেননি, আপনি কেন এসে বলছেন না আপনার ফেসবুক অ্যাকাউন্ট চলে গেছে। অনেকে খুব খুশি হয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে গেছে, আর তো ঘুরবে না। এই তো বলছে ম্যাম কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। এটাই ফিরিয়ে দেখা, এটাই লড়াই। আর এই লড়াইটার জন্য টিকে থাকতে হবে, এক টানা লড়াই দেওয়ার নামই মানবাধিকারের লড়াই। একদম একদম শর্মিলা, একদম। আমি দেখলাম আমাকে শর্মিলা একটা নোট পাঠিয়েছে, ওরা সবাই চাইছিল যে ম্যাডাম কবে লাইভে আসবেন, বারবার বলছিল। 17 বছর, আর আমার ছেলে কি কষ্ট পাচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে সামান্য একটা চাকরি করতো। আহ, সবাইকে গুড ইভিনিং জানাচ্ছে সনিকা। একদম একদম, যারা অরিজিনালি ক্রাউড ফান্ডিং যাদের দরকার পড়বে, তারা যদি না করতে পারে, তাহলে তাদের জন্য এই 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 প্ল্যাটফর্মটা একদম খারাপ প্ল্যাটফর্মে পরিণত হবে। এগুলো কি বার্তা যাচ্ছে সমাজে আজকে? আমি লোকের কাছে হাত পেতে ভিক্ষা করবো, তারপর সেই ভিউয়ারদেরকে পরবর্তী দিনে গাল দিতে বসে যাবো? সেই ভিউয়ারদের কাছ থেকে আজকে ভিউয়ার আমাকে টাকা দেয়নি বলে কালকেই সে খারাপ হয়ে গেল? যে ভিউয়ার আমাকে টাকা দেবে না, তাহলে তাকে তাকে গালি দিতে বসে যাবো? তাহলে ভিউয়াররা কি টাকা রোজগারের মেশিন নাকি? সবাই তোমাকে টাকা দেবে, যে তোমাকে কিনবে? প্রসেনজিৎ দেব লিখছেন, হ্যাঁ আমি ইপসিতার হাজবেন্ড, আমার ফোনটা ডিস্টার্ব করছে তাই হাজবেন্ডের। একদম একদম, আমার লিঙ্ক আছে, আসতে পারো। প্লিজ কেউ বলবেন সনিকা দি কি বলেছে, সনিকা দিকে কি বলেছে। সনিকা দি ডিফামেশনের কেস করছে। আর ভিউয়ারদের নিয়ে নোংরামি বন্ধ, ভিউয়ারদেরকে ব্ল্যাকমেলিং করা, থ্রেট করা, তাদের একটা পার্সোনাল লাইফ আছে, তারা যে আপনার লাইফে এসে কমেন্ট করছে, তাদের একটা আলাদা গুরুত্ব আছে। আমাকে এখানে অনেকে বাজে কমেন্ট করবেন, নিশ্চয়ই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কারটা পড়বো কারটা পড়বো না, কাকে ইগনোর করবো, কতটা প্রায়োরিটি দেবো, এটা ডিপেন্ড করছে আমার উপর। আমাকে গালি দিতেই পারে, হাজারটা লোক আমাকে গালি দেবে, বুঝলেন, আমি তাকে হাইড করবো কেন? তাকে আমি বাজে কথা বলবো? আমার অধিকার নেই তাকে বাজে কথা বলার। হ্যাঁ, আমি আবারও বলছি, আমার ভিউজ ম্যাটার করে না। আমার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ল। যদি ল এস্টাবলিশমেন্টটা ঠিক থাকে, ল এনফোর্সমেন্ট যদি করতে পারি ডেফিনেটলি, এবং মানবাধিকার রক্ষা করতে পারি, সেটাই আমার কাজ। আমার কোনো রকম ভাবে হ্যাঁ, এক সময় ছিল যে সময়টাতে, ওয়াইটিতে আমার জায়গা তৈরি করার জন্য, এই যে চ্যানেলটা খোলার জন্য যাদের সব থেকে বেশি অগ্রাধিকার, সেটা হচ্ছে সোমা, ধরিত্রী আর রিঙ্কু। তিনজন মিলে পাগলের মতো আমাকে বুঝিয়ে বুঝিয়ে, টানা 7 দিন 10 দিন ধরে বুঝিয়ে বুঝিয়ে চ্যানেলটা আমার সবসময় প্রাইভেট করা থাকতো। তো সেটা বুঝিয়ে বুঝিয়েই আমাকে সেই চ্যানেল থেকে লাইভ করিয়ে করিয়ে, দিদি ভাই তোমাকে তোমার চ্যানেল থেকেই আসতে হবে, তোমার চ্যানেল থেকেই আসতে হবে, আমাদের চ্যানেলে বসা যাবে না। চার্জ থাকছে না, আচ্ছা আচ্ছা। সনিকা চলে যাচ্ছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, টুকু দি। যাবো যাবো, অনেক কাজের ব্যস্ত আছে। না ঝুমা, না উচিত না সন্দীপের কন্ট্রোভার্সি করা। আমি একদম এগুলোকে, আমি যেটা সত্যি আমার বলতে কোনো অসুবিধা নেই, আমার বলতে কোনো অসুবিধা নেই। আর আমার কাছে কেউ কোনো হিরো হিরোইন এ সমস্ত বলে ম্যাটার করে না। আমি যখন যার পক্ষে আমার কাছে কে হিরো হিরোইন, গান গায়, নাটক করে, যাত্রা করে, সেলিব্রিটি, কোনো ম্যাটার করে না।
প্রচুর সেলিব্রিটি, তারা নাকি সোশ্যাল মিডিয়াতে বড় বড় সব ইউটিউবার অমুক তুসু দেখো দেখো, লেস ইন্টারেস্টেড। কি আইন ভাঙলো, তার বিরুদ্ধে কেস করে এগিয়ে যাওয়া। যদি ভাবুন না রাজ্যের এমএলএ এমপি তাদের বিরুদ্ধে কেস করে করে বেড়ায়, তাহলে এইগুলো আমার কাছে কোনো ম্যাটার করবে? কোথায় ক্যাটেল স্মাগলিং, মানে গাবাদি চালান, কোথায় ফেন্সি ডিল, কোথায় গাঁজা চরস বিক্রি হচ্ছে, পুলিশের বিরুদ্ধে গিয়ে, সমস্ত বিরুদ্ধে গিয়ে আমাকে হাইকোর্ট করে বেড়াতে হয়, ন্যাশনাল কমিশন করে বেড়াতে হয়, সেখানে এই দু চারটে লোকের কেস নিয়ে আমার কাছে কোনো ম্যাটার করবে? কোনো ম্যাটার করবে কি? আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা, লিঙ্কটা দেবো। আচ্ছা, সরি সরি। তো যাই হোক, আমার কথা, ভিখারি ভিখারি মানে ভিখারি শুধু নয়, ভিখারি শুধু নয়, অসভ্য ইতর। এই যে আমি যা জিনিস আপনাদেরকে বলতে চাইছিলাম, এই যে মাতাল, মাতলামি করা, এদের প্রাইভেট লাইফ গুলো কতটা শেষ অবস্থায় অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন। আমি, যে মেয়েটি আজকে তার ঠাকুমা তাকে বাইরে নিয়ে গেছে, খুশি হয়েছি। এই সমাজ থেকে, এখান থেকে বার করে নিয়ে গিয়ে তাকে একটা বড় জায়গায় নিয়ে গেছে, গিয়ে তাকে দুনিয়া দেখাচ্ছে, তার জীবনে শৃঙ্খলা আনা। আজকে ফ্ল্যাটের মধ্যে কি কি চলতো, তার ভিডিও অডিও সমস্ত ভাইরাল হয়েছে। আজকে সেম জিনিস এই ইতরটা, এই যে চিটিংবাজ জোচ্চোরটা, যেটা ফ্ল্যাট কিনেও বলছে যে আমি কিছু করিনি, ভিউয়ারদের টাকায় ফ্ল্যাট কিনে বলছে মাতলামি করছে, সেই তাকে নাকি লোকে হিংসা করে। সত্যি, আজকে লোকে চাকরি বাকরি করছে, লোকের বাড়িতে কাজ করছে, অনেক অপশন, অনেক অপশন আছে। তাহলে তো সবাই চাইতে বসে পড়বে, সবাই তার স্বামীকে কোন বাজেটে নিয়ে গিয়ে কেপিসি, তারপর ওই ক্যামব্রিজ, এই সমস্ত জায়গায়, এইমস, এই সমস্ত জায়গায় গিয়ে ভর্তি করবে ভিউয়ার দেখে। আমাকে টাকা দাও, আমাকে বাঁচাও। ভিউয়াররা টাকার থলি, শুধু টাকা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে। যা টাকা না দিতে পারলি তাকে গাল দেবো। ভাই তুই কিসের আমার বন্ধু? তোর কথা আমি বলে দেবো, দেখবি, যেহেতু সে দুটো সত্যি কথা বলবে বলে, তোর দেখবি তোর গোপন কথা বলে দেবো। যেমন শ্রেয়াকে বলা হয়েছিল। ইতরগুলো, বাঁদরগুলো সব, আর তাদের আবার সাঙ্গপাঙ্গ নিয়ে তারা বসে পড়ে সাপোর্ট দিতে, তাদের আবার সাঙ্গপাঙ্গ। হ্যাঁ, কেউ গোপনে টাকা চাইছে, সেটা অন্য জিনিস। গোপনে টাকা চেয়ে কেউ ভিউয়ারকে ভালোবাসলো যে আমাকে ধার দাও, আমাকে আবার ফোন করে বলে যে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। আমি বললাম তুমি আমার টাকাটা ধার কিসের জন্য দেবে? আমি তো তোমায় নিজে বলেছি তোমার বিপদের দিনে আমি আছি, তুমি আমার অপমান করতে বসলে। আমি ওটা তোমাকে ধার হিসাবেই নিয়েছি, আমি ধার হিসাবেই দিয়ে দেবো। বারে ভাই, তাহলে তুই আমায় চাইলি বা কেন, আর আমাকে অপমান করলি কেন, আর আমাকে দেখিয়ে সুযোগটা নিয়ে তুই অন্যান্য ভিউয়ারদের কাছে বলতে বসলি কেন যে তোর হাত খালি? হুম, নাটক। আর যার বর ভর্তি থাকবে হসপিটালে, কোভিড এর সঙ্গে যুদ্ধ করবে, সে বসে যাবে 2 মিনিট 3 মিনিট পর পর কন্ট্রোভার্সি করতে, আর শুধু লাইভ খুলে বকতে। সত্যি, পাবলিকও বোকা আর আমিও কি বলবো। তোমার হাত খালি ছিল, তার জন্য তোমাকে আমি রাস্তা বলে দিয়েছিলাম। তোমাকে আমি কি বলেছিলাম? তোমার যদি কাছের লোক, তোমার যদি ভিউয়াররা হয়, তোমাকে যারা ভালোবাসে, তাদের কাছ থেকে তুমি ধার নাও, কিন্তু তুমি তোমার ফোন পে নাম্বারটা কমিউনিটিতে দিয়ে 8-5 জনের মতো ভিক্ষা করতে বসবে, এটা এক্সপেক্ট করিনি। ডিজিটাল ভিখারিপনা করবে, ক্রাউড ফান্ডিং করবে, এটা ক্রাউড ফান্ডিং করা, ঘুরিয়ে নাক দেখানো। কেন তুমি কি মিথ্যা কথা বলেছো? পুরোটাই মিথ্যা কথা বলেছো। তুমি আজকে যেটা করেছো, সেটা আর 5 জনের মতো যেটা লড়াই করছি প্রত্যেককে বলছি যে ক্রাউড ফান্ডিং চলবে না, সেটাকে কমিউনিটিতে দিয়েছো, যেটা তোমার ফোন পে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা কমিউনিটিতে দিয়ে আর 5 জনকে বলছো যে এই অ্যাকাউন্টে পেমেন্ট করো। কেন? তোমার যদি এতই একটা ভালোবাসার গ্রুপ থাকে, তুমি তাদের কাছ থেকে ধার নাও, তাদের কাছ থেকে তুমি ধার নাও। তুমি গোপনে আমার সাথে কথা বলেছো, আমি কাউকে জানতে দিইনি। দীপ্তি আর তুমি ছাড়া কেউ জানতো না বিষয়টা। আজকে তুমি, তোমার সাথে আমার গোপন কথা, সেই কথাটা আজকে পাবলিকলি কিভাবে আসছে? কিভাবে আসছে? আর তোমার বরের হসপিটাল তুমি 2 মিনিট পর পর লাইভ করতে বসে যাচ্ছ, ওটা তোমার পাবলিক নাম্বার। ঠিক সময় পাবলিক নাম্বারটা পাবলিক করেছো বলো? ঠিক পার্টিকুলার সময় তোমাকে পাবলিক করতে হয়েছে, যখন তোমার বর হসপিটালে, যখন তোমার টাকার দরকার, আমার হাত খালি কানতে বসেছো, আমার টাকা লাগবে, সেই সময় তোমার নাম্বারটা পাবলিক করতে হয়েছে, যেহেতু তোমার পাবলিক নাম্বার। টাইমটা ইউজ করে নিচ্ছ না। শোনো, সময় কথা বলে, প্রায়োরিটি বোঝো না, কোনটা প্রায়োরিটি দেওয়া উচিত। পাবলিক নাম্বারটা কখন পাবলিক করা দরকার থাকে? যে এই নাম্বারে যদি কোনো দরকার থাকে, বিপদে পড়েন, আমাকে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। কিন্তু আমাকে টাকা দেওয়ার জন্য, আমার টাকার সময় যখন দরকার, সেই সময় নিশ্চয়ই করবেন না।
টাইম মেনটেন করো, প্রায়োরিটি জানো যে কোনটা আমার প্রায়োরিটি আগে দিতে হবে। আমি তোমাকে বারবার বললাম তোমার বরের এখনো লাস্ট বিল আছে, তুমি কন্ট্রোভার্সি করতে বসো না। তুমি ইচ্ছা করে গালাগালি করছো, একে ওকে তাকে গালি দিতে বসে যাচ্ছ। সাত সাপান্ত মানো না, ঈশ্বর মানো না। কলকাতায় বসে আছো, তোমার পা ধুয়ে দিচ্ছে, তোমার অন্তর্বাস কেটে দিচ্ছে, এই সমস্ত এসে বলে লাইভ করছো, লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? তোমার যে সময় তোমার একটা দুঃখের সময়, যে সময় কঠিন সময় যাচ্ছে, সেই সময় 2 মিনিট পর পর হাসতে বসছো, কাঁদতে বসেছো, একে ওকে তাকে অপমান করতে বসে যাচ্ছ, যাকে পাচ্ছ যে কোনো ভিউয়ারকে বাজে কথা বলছো, কারণ সে তোমাকে টাকা দেয়নি না। আর পাবলিকও বোকা, পাবলিককে কি বলবো, আমি যদিও বেশিক্ষণ লাইভ করতে পারবো না, আমার কথার মানে যদি এখনো না বুঝতে পারো, তাহলে এটুকু বলতে পারি, দুর্দিন ঘনিয়ে আসছে। আবার ইয়ার্কি মেরে বলছো, হ্যাঁ আমি আর ও কি যেন মানে ওই গালিবাজের মনের কথা, দুজনের মিলে কেস খাবো, খাবে, এটুকু গ্যারেন্টি খাবে। কারণ নিজেই করে দিয়েছো অ্যাডভোকেটকে অপমান। রিনাউন্ড প্রফেশন, সব থেকে বড় সংগঠনের নাম বার অ্যাসোসিয়েশন। আর এই বার অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট, তাকে গালি দেওয়া, তাকে বাজে কথা বলা, তাকে নিয়ে দুটো চারটে নোংরা কথা বলা, জানো কি কেস খেতে পারো? ডাইরেক্ট এফআইআর খাবে, অথবা ডিফামেশনের কেস খাবে। যাকে জানা বলার, যেহেতু সনিকা তোমার বাড়ি গেছে বলে সনিকাকে নর্মাল ভেবে নিয়েছো, অ্যাডভোকেট ইউনিয়ন জানো না, তোমার জানা নাই। আমার বরের কোভিড হয়েছিল, তাকে দেখে ভালো করতে গিয়ে আমরা মা মেয়ে অসুস্থ হয়ে গেছিলাম এই পিকনিক করতে কলকাতায়। ও আচ্ছা আচ্ছা, একদম একদম, এখন তো প্রচন্ড খারাপ সময় একদম। আর কোভিড এর সময় সবাই কোভিড পরিস্থিতি মেনেই চলুন, ডেফিনেটলি। আর আরো একটা কথা আমি আপনাদের বলবো, ভিউয়ারদেরকে বলবো, বেসিক্যালি ভিউয়ারদেরকে বলবো, যারা ইয়ো ইয়ো সবাই লাইক করো, পল্লব বলছে ইয়া লাইক মি লাইক মি। আচ্ছা যাই হোক, দুদিন আগে কেঁদে ভাতা ছিল আর সেই অ্যাকাউন্টে টাকা ভরে গেল, অমনি আজকে লাইভে মুখ থেকে হাসি আর যাচ্ছে না। না হাসুক, এটা নিয়ে আমার বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে যার হাজবেন্ড হসপিটালে, যার কোভিড হয়েছে, সে আর 5 জনকে ডাকবে না। আমি যদি কোভিড পেশেন্টকে ডাকি, আমি ডাকবো না কাউকে যে আমার কাছে এসো, এসে দেখা করতে। বলবো, বারণ করবো যে এখন আমার কাছে এসো না, কারণ আমি একজন কোভিড পেশেন্টের দেখাশোনা করছি, তার কাছে হয়তো যাচ্ছি, যে কোনো কারণে হোক না কেন, সেই ওয়ার্ডে তাকে একবার তো দেখতে দিচ্ছে, কখনো কখনো না দেখতে দিচ্ছে, তো দূর থেকেই দেখতে দিচ্ছে। আমি বলছি আমি নিজে তো সেফটি মেনটেন করছি, আমি আর 5 জনকে যদি সেফটি মেনটেন না করাতে পারি, কোভিড তো ছড়াবে, স্প্রেড করবে এমনিতেই। মানে কি বলবো, একটা সময় ছিল ডিপথোরিয়া রোগ বলে একটা, কুকুরের বা বেড়ালের লালা থেকে আসতো। যদি এলাকায় একজনের হতো, তো গোটা হসপিটাল থেকে এসে সেই এলাকাটাকে সিজ করতো, তাদের প্রত্যেকের চিকিৎসার জন্য লালা রস নিয়ে যেত, ছোট বয়সে দেখেছি। হ্যাঁ কোভিড, অথচ মুখে কোনো মাস্ক নেই, ওটা হয়তো বাইরে বসে বসে লাইভ করেছে তাই। তুমি লাইভ করছো, লাইভ করার সময় মানে কি বলবো, আর বলে কোনো লাভ নেই। আর আমি বলেই বা কি করবো তোমাকে, আমি তোমার ভালো চাইলেই বা আমি কি করবো? তুমি তো কারো ভালো নিতে চাও না, আমি শিক্ষা দিলেও তুমি নেবে না। আজকে আমার খুব বাস্তব বলতে লজ্জা নেই, আমি সঞ্জয়কে একসময় যথেষ্ট বলেছি, সেই সঞ্জয়ের প্রচুর পরিবর্তন দেখেছি, প্রচুর পরিবর্তন দেখেছি, প্রচুর বলেছি, এক টানা বলে গেছি আমি তাকে, এবং তার চেঞ্জ দেখেছি, এই ওয়াইটিতে তার চেঞ্জ দেখেছি। আমি তোমার মধ্যে এই এই এক্সপেক্টই রাখি, আমার এক্সপেকটেশনটা ছিলই না। তোমাদেরকে অন্তত তুমি দীপ্তি, দুজনের কাছ থেকে আমার এই এক্সপেকটেশন কখনো ছিল না, আর নেইও। যাই হোক, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, আর এর মাঝে অনেকগুলো দুঃখের খবর দিদি, একদম একদম প্রসেনজিৎ দেব, আপনার কথা 100% ঠিক। এখন তো কন্ট্রোভার্সি করাটাই চলে না, এই সময়টা খারাপ সময়, আমি ওকে বুঝিয়েছি, আমি ওকে বলেছি, আমি লাইভে চলাকালীন আমি ওকে বারবার বললাম যে মানবাধিকার কর্মীর ধার তুমি কেন, ধার ধার নিয়ে নিতে গেছিলে কেন? তুমি ফোন করেছিলে কেন আমাকে? তুমি আমাকে ফোন করেছিলে কেন? তোমার কি দরকার ছিল এই চালটা কাটানোর জন্য? দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ। আর 2 মিনিটের মধ্যে আমি লাইভ শেষ করে তারপর তোমার সঙ্গে বসছি। 2 মিনিটের মধ্যে আমি লাইভে আছি তো।
আমি লাইভ থেকে বেরিয়েই তোমায় কল করছি। আর তুমি ওই পিটিশনটা রেডি হয়ে গেছে? ও আচ্ছা, ওটাতে কিন্তু ওই একটা কথা বলো কিন্তু, যে ফেসবুকটা রিটার্ন করে দিই, এই কথাটা বলো কিন্তু। হুম হুম হুম। বলছি, ধার করতে, হ্যাঁ, ধার চাইতে আসার দরকার কি আছে? ধার চাইতে আসার দরকার কি আছে? আমি তো ধার দেবো বলিনি কাউকে। আর ধার দেওয়ার কথাটা আমি জানাতেও চাইনি কাউকে। ছি, এগুলো মানসিকতা? সন্দীপের বাড়িতে গিয়ে খেয়ে বাচ্চাটাকে ভালোবেসে দীর্ঘদিন ভিডিও করে আজকে সন্দীপের বাচ্চাটাকেও নিয়েও কন্ট্রোভার্সি করতে হচ্ছে। ছি 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 ছি। এরা কি করে এক মুখে 10টা করে কথা বলে? কি করে বলে? আমি আমি তো জানি যে আমি নয় সন্দীপের বাড়ি কোনোদিন যাইও নি, যেতেও চাই না। আমার কাছে ক্লায়েন্টের জায়গায় আমার কোনো রকম কোনো দরকারই পড়ে না। আমার কথা হচ্ছে, তুমি তার বাড়িতে গিয়েছো, ভিডিও বানিয়েছো, দীর্ঘদিন তাদের বাড়ি থেকে সাবস্ক্রাইবার গেন করেছো, তার বাড়িতে তাকে নিয়ে আজকে, মানে সত্যি কথা বলতে কি, তাদেরকে নিয়েও কন্টেন্ট, সেই বাচ্চাটাকে নিয়েও কন্টেন্ট, যে বাচ্চাটার জন্য তুমি লড়তে এলে, এতটা নিচে নেমে গেছো। কিষাণুকে দিয়ে কন্টেন্ট বানাতে হচ্ছে তোমাকে, যে কিষাণুর জন্য লড়াই করেছিলে, জাস্টিস ফর কিষাণু। আর তোমার কাছে পয়সাটাই ম্যাটার করে, শুধু পয়সা। ছি। দেখো, আমার আর সময় নেই, কারণ আমার মানে কি বলবো, পরীক্ষা ছেলের, আমাকে ছেলে গালি দেবে, আমি আমি কিন্তু কাজে চলে যাবো। আমার এমনিতেই 3-4খানা পিটিশন কালকে সাবমিশন আছে। লিঙ্ক দিন ম্যাম, ওই যে লিঙ্ক দিলাম। যে কোনো একজন এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো যদি আসতে চাও, ক্যামেরা অন করে। দিলাম, লিঙ্ক দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, মানে 1 ঘন্টা 10 মিনিট লাইভ হয়ে গেছে। আর আমি লাইভ করবো না, কারণ সত্যি কথা বলতে কি, আহ, আম, এগুলো বলা মানে হচ্ছে নিজেরই খারাপ লাগবে। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে। আজকে কোথাও না কোথাও সীমার প্রতি একটা সফট কর্নার ছিল, একটা সময় কাজ করেছে। আজকে তাকে বলা, তাকে বোঝানোর পরেও যখন সে কন্ট্রোভার্সি, সে আবার আমাকে কন্টেন্ট বানায়, আমি তো কেস করবোই। আমার কথা হচ্ছে, আমি আর কোন রকম আবার একবার ছাড় দিলাম, একটা ছাড় দিয়েছি। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না মুখটা। বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো বক্তব্য এটাই যে আপনার সাথে চাইলো, আমরা কেউ জানতে পারলাম না, আপনি দিলেন, তাহলে এই জিনিসটাকে পাবলিক করলো কেন? ওই যে পাশে একজন বসেছিল সে দেখে নিয়েছিল সেই জন্য? আর সবচেয়ে বড় কথা, যে দুর্দিনে চাইলো, যে আবার তারপর কি করে এরকম অপমান করতে পারে যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, কিন্তু যেই সময় ওর ওই টাকাটা দরকার ছিল সেই সময়টা কি ও ফেরত দিতে পারবে? এইরকম ভাবে বারবার যদি করে তাহলে মানুষের প্রতি মানুষের তো আস্থাটাই হারিয়ে যাবে। যেমন এই যে এখন, সে সময় আমি দৌড়ে গেছিলাম, আমি ওর কাছে ভগবান ছিলাম। মানে যতদিন ওর বিরুদ্ধে আমি মুখ খুলিনি ততদিন কিন্তু ভগবান হয়েই ছিলাম। যেই মুহূর্তে মুখটা খুললাম অমনি হয়ে গেলাম আমি শয়তান। রত্না দিয়েছে। তো সেখানে একটার পর একটা ভুলভাল কথা বলেছে, যে নিজে সবাইকে বলেছে। আমি আমার একটা ভিডিও করেছি দেখবেন, একটা মেয়ে খুব অসুস্থ, তার অসুস্থতা আমরা সবাই চোখে দেখেছিলাম। সেই মেয়েটা মারা যাওয়ার পর তার বাবা মায়ের হাতে একটা টাকা তোলার ব্যবস্থা হয়েছিল, সবার আগে ও বানচাল করেছে ওটা। তাহলে তখন আজকে যে বলছে যে আমার বর টাকা নিচ্ছে বলে তোর কিসের এত জ্বালা, তাহলে সেখানেও তো যখন আগে বা যখন আগে যখন অন্যদেরকে বলেছিল তখন ওর জ্বালাটা কিসের? আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ওর মুখ থেকে এটা শোনা, সোনা বাবাকে তার বাবা নাকি বেচছে। তাহলে ও কি করেছে এতদিন ধরে? ও তখন কেন করেনি? যখন যখন নিজে এই জিনিসগুলো করেছে তখন কেন বলেনি যে এটা করা উচিত না? এই যে সোনা ও বাবার তো ছবি কিষাণুকে ব্যবহার 100 বার ভিডিওতে দেখাতো। ও তো নিজেই কিষাণুকে 100 বার ভিডিওতে দেখাতো, দেখাতো, ভিউজের জন্য এই যে তাকে এই বাচ্চাটার ছবি ব্যবহার না করার ডিসিশনটা সবার আগে আমি নিয়েছিলাম। আমি কিন্তু প্রথমে বাচ্চার ছবি একটা দুটো থাম্বনেলে দিয়েছিলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম যে এগুলো যদি থেকে যায় পরবর্তীকালে মানে এটা বাজে হবে। আমি নিজের থেকে ডিসিশন নিয়েছিলাম যে তোমরা কেউ করো না করো, আমি কোনোদিনও বাচ্চাটার ছবি কোনোদিনও ব্যবহার করবো না। ও দিনের পর দিন তখনও করে গেছে। আমি কবে থেকে সোনা বাবার ছবি আর ব্যবহার করি না, এমনকি ওর অরিজিনাল নামটাও আমি নিই না। সোনা বাবা বলে যেহেতু সবাই জানে, আমার বোঝানোটা নিয়ে কথা, কিন্তু দিনের পর দিন তাও ওই বাচ্চাটার ছবি লাগিয়ে তার সমস্ত খুনসুটি গুলোকে দেখিয়ে দেখিয়ে যেগুলো বিক্রি করেছে, সে এখন কি করে বলতে বসে? অন্যের নিজের বর ও বলছে যে তোমরা আমার সময়টা বোঝো, আমার সময়টা এখন দেখো কোন সময় আমি আছি। তো ও নিজের সময়টা কি বুঝছে যে ওর যেগুলো করছে, যেগুলো দৃষ্টিকটু লাগছে সেগুলো ও বুঝতে পারছে না, করা উচিত না? তাহলে এইরকম এই মতো অবস্থায় ও কাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ছাড়ছে? তাহলে মানে ওর টাইমটা আমরা কেন দেখবো? তুই তো ছাড়ছিস না। তুই যদি নিঃশব্দে তোর বরের চিকিৎসা করাতিস কেউ বলতে পারতো না, সবাই প্রার্থনা করতো। সেই লোকটাকে অভিশাপ দিচ্ছে, তাকে এমন ভাবে
সবার কাছে খারাপ হচ্ছে এই লোকটার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে, মানে লোকটা না থাকলে ভালো হয়, মানে এমন একটা ব্যবস্থা যে যেহেতু আমি টাকা তুলতে পারছি না সেহেতু কারোর প্রার্থনাও আর ওনার তুমি পৌঁছে দেবো না, কেউ প্রার্থনাও যাতে না করে, লোকটাকে পুরো ভিলেন সাজিয়ে দেবো আর আমি হয়ে যাবো ভিকটিম। আয় তুই সামনে আয় রে, সামনে আছি তো আয়। কেন শুধু লিখে 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 কেন, সামনে এসে আয়, দুটো কথাবার্তা হোক সামনাসামনি। হ্যাঁ দেখি কার কে পাতা আর কে মাতাল, এখন মাতাল হয়ে চাতাল ধরে বসে আমার মনে হয় এখন আই এগ্রি উইথ ইপসিতা, এটা একটা ওপেন ফোরামে লেট এভরিবডি কাম অন স্টেজ এন্ড এভরিবডি লেট দেম টক, একটা ওপেন ডিবেট সেশন হোক, হেলদি ডিবেট, গালাগালি নয়। কারণ এখানে বললাম যে আমাকে নামটা করাই যেত একটি ভিউয়ার, একটি সত্যি বলছি এবারে বোধহয় আমার মুখ খারাপ, নেগেটিভ ইনফ্লুয়েন্স একে বলে। আজকাল আমি গালাগালিটা ভালোই দিতে পারি, মানে নতুন লোকজন অবাক হচ্ছে কিন্তু পারি। তো ডিকশনারি বেড়ে গেছে। তো একটি এটসেট্রা 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 প্রতিটি গালাগাল চুনে চুনে যতজন যা যা ইউজ করে বসিয়ে নিক। আমাকে বলেছে আমি নাকি ফ্রাস্ট্রেটেড আত্মা, ডাক্তার দেখানো উচিত। একটি জঘন্য ব্লগার, মানে তার বোধহয় পাঁচাটা, আমি বলি যে মালকিনের পাঁচাটা ভিউয়ার, তো সে বলেছে ফ্রাস্ট্রেটেড। তো ফ্রাস্ট্রেশন কাকে বলে আজকে আমি বার করবো। ইপসিতা ইউ ক্যারি অন, বাট আমি আই এগ্রি উইথ ইউ, তুই চেয়েছিলিস আমার সঙ্গে এক প্ল্যাটফর্মে আসতে, যেন আই কেম ওভার। সো there should be a healthy debate, no গালাগাল। যে এখানে ইপসিতাকে পাতাখোর, মাতাল এটসেট্রা বলা, এবং ইপসিতা বলেছে এবং আমিও বলি ওপেনলি, যদি একটা যে সোসাইটিতে আমাদেরকে সরি ইপসিতা আই ইন্টারাপ্টেড, দ্যাটস অ্যাকচুয়ালি নট আ গুড ম্যানার বাট আই ডিড। তো কিন্তু কিন্তু যেটা হলো যে কারণ তোমার পক্ষে এই কথাটা বলার আমার ইচ্ছে ছিল। সো ওকে বলা, যেখানে ওপেনলি আমিও বলছি যে ইন দি সোসাইটি at times when people have to drink, okay they have to drink, okay, so that is not an exception and not a big thing. নাও এটা যদি লুকোই, মানে আমি ওই ঘোমটার পেছনে খ্যামটা নাচাটাকে অপছন্দ করি, এবং আমি মনে করি বহু লোকই অপছন্দ করে। সো ইফ আই হ্যাভ আ প্রবলেম দেন সব জায়গায় প্রবলেম। সো ইপসিতাকে কোথায় এভিডেন্স আছে যে ওর ফেসবুকে যদি কেউ বটলস দেখে তো ও ড্রিঙ্ক করেছে? নো এভিডেন্স। এবং ইপসিতা কোথাও ক্লেম করেনি যে ও কখনো ড্রিঙ্ক করেনি, খালি বলছে ওই অকেশনে আমি ড্রিঙ্ক করিনি, উইচ ইজ ট্রু বিকজ শি ওয়াজ প্রেগন্যান্ট। এখানে আমার ফ্রাস্ট্রেটেড আত্মার ফ্রাস্ট্রেশন, এখানে আমরা যা বলি আমরা তা করি না। এখানে ভিউয়ার্সরা পা চাটে যদি কিছু মালকিনদের, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট মালকিন, কারণ তারা তার ভালো চায় না। আমি না একটি কমেন্ট করেছিলাম, একটি নর্থ ইন্ডিয়া ট্রটিং, বুঝেই গেছো কাকে বলছে, নর্থ ইন্ডিয়া ট্রট করছে কোনো ক্রিয়েটর, তাকে বলেছিলাম ভাই একটা আমি, ইট ওয়াজ আ ভেরি গুড অ্যাডভাইস, এবং এটা আমি ওপেন ফোরামে বলছি, আই স্টিল হ্যাভ দ্যাট কমেন্ট, এবং বিকজ কারণ আমার ওই মালকিন ক্রিয়েটর থেকে বলার আছে যে ইট ওয়াজ আ ভেরি গুড অ্যাডভাইস, যে অনেক রকম ফ্যাশন অ্যান্ড স্টাইল কোর্সেস হয় অনলাইন, যেখানে কালার ম্যাচিং, বডি টাইপ এটসেট্রা, কালার কোঅর্ডিনেশন, কি ড্রেস পরতে হবে, ড্রেস পরলেই যে তার বডি টাইপে ম্যাচ করবে। এখন যদি আমি বডি হাগিং টাইট ড্রেসেস পরি, আই এম আ ব্রড স্ট্রাকচার উমেন, ইট উইল নট লুক গুড। আমার জন্য জানতে হবে ওয়েস্টার্ন পরলে কিভাবে পরবে। সো আই অ্যাডভাইস হার টু ডু দিস। তাতে আমাকে কমেন্ট করা হয় যে আপনি একজন ফ্রাস্ট্রেটেড আত্মা, ডাক্তার দেখান, কি ছাদা, আমার কিছু ছাদা বন্ধ না কোথাও একটা কিছু একটা হোয়াট এভার। সো নাও মাই আনসার টু দ্যাট ফোরাম, কারণ এই মালকিনটি ওই কমেন্টস গুলো রাখে, কিন্তু যে আমি ওকে বললাম আজকে আমি তোর ভাষায় তোকে গালাগাল গুলো উত্তরটা দেবো, সেটা গালাগাল নয় উত্তর, কারণ ওর গালাগাল যদি দেয় তো আমি গালাগাল দেবো এবার থেকে, ভদ্রতা ভুলে যাব, কারণ এদের জন্য ভদ্রতা ইজ উইকনেস। সো দ্যাট ইজ ওয়্যার বললাম যে ভাই নিজে তুই ডাক্তার দেখা, কারণ ভালো করে অ্যাডভাইস গুলো পড়তে শেখ। এরা যদি মূর্খ হয়, ভালো অ্যাডভাইস না দেখে, এবং অচেনা অপরিচিত লোককে যদি ওপেন অভদ্রতা করতে পারে, তার ছ্যাদা খুঁজতে পারে, তাহলে তাদের যে মাথার মধ্যে কোথায় কোথায় ছ্যাদা আছে সেগুলো রিপেয়ার করার চেষ্টা করুক। সো এই ছ্যাদা যদি আমাদের এখানে না, ছ্যাদা ফাইন্ডিং খালি চলছে, এত এত ছ্যাদা স্পেশালিস্ট ইউটিউবে যে আছে, আই হেট টু সে। এবং তাতে যদি কেউ ফ্রাস্ট্রেটেড বলে, আমার ফ্রাস্ট্রেশন আজকে নয়, আমি হয়তো একটি 1 ঘন্টার মানে সেশন দিতে পারি, যেখানে আমার ফ্রাস্ট্রেশন বার করবো এইসব চুনচুনকে লোকদের কাছে। কারণ এই একদিন দেখবো কেউ মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স, কি করে সংসার ছাড়তে হয়, কি করে মদ খেয়ে লুকোতে হয়, এভিডেন্স দিলে লোককে ঝাড়তে হয়, কি করে ক্রাউড ফান্ডিং করতে হয়। এবার আমি একটি চ্যানেল খুলবো, তারপরে না আমার এই যে মাথায় যখন সেরিব্রাল অ্যাটাক হবে, আমি কিন্তু ক্রাউড ফান্ডিং করবো, আমার টাকাটা দেবে জনগণ। আমি ডিক্লেয়ার করছি আমার ক্রাউড ফান্ডিং জনগণ দেবে, কারণ এই দেখতে দেখতে ইফ আই ফল সিক, সো কারণ এটা আমরা শিখছি, এবং তার জন্য আমি লিখে যাব এবং সত্যি করে পিটিশন করে যাব যে আই হ্যাভ লার্নড from social influencers that crowdfunding whenever I am stuck, আমার ব্যাংক ব্যালেন্স দরকার নেই, আমার সারা জীবন চাকরি করে কোনো সেভিং করার দরকার নেই, কিছু দরকার নেই, আমি ক্রাউড ফান্ডিং করবো। এখানে আমি সত্যি কথাই ইপসিতার সঙ্গে একমত যে why I agree there is a sympathy, there is everything, I am a well wisher, কিন্তু প্রবলেম লাইজ কি যে কোনো রিজনে হেল্পিং হতেই পারে, কিন্তু ভাই মানে কোথাও একটা আমার না এই ওপেন প্ল্যাটফর্মে উই আর গিভিং আ ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। সো দিস ইজ মাই থট, এবং এটাই বলতে এলাম। আই মেক ইট ভেরি শর্ট, বাট ইপসিতা আই থিঙ্ক এখানে আমি যেমন আমার অনেক কিছু আছে, ইপসিতা আমি তুই জানিস যে আমি তোকে ওপেনলি আই চ্যালেঞ্জ ইউ,
বাট অন দিস আই থিঙ্ক যা দেখছো তা বলো, কিন্তু আমরা যা দেখছি এবং ভিউয়ার্স তোমরা মানে আই ফেল টু সে যে আমরা এদেরকে ইনফ্লুয়েন্স করছি টু শো আস মোর। কত নেগেটিভিটি যে আমরা এখানে ইনফ্লুয়েন্সড হব, দিস ইজ সামথিং আই ডু নট নো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ইপসিতা, আমি এর জন্য তোমায় পূর্ণ সহমত, ওই জন্য ইন্টারাপ্ট করে বললাম। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ ম্যাডাম, বাই। আপনি থাকছেন বাই ম্যাডাম। বাই। আরেকজন কেউ একটা বলেছে আমি নাকি আপনার পা চাটতে উঠি, তো মানবাধিকার যদি পা চাটা হয়, প্রত্যেকের পা চাটাটা দরকার। চলো বাই। আর আমি ভিউয়ারদেরকে একটা কথা বলবো, যেটা খুব মানে রত্নাদেবীর কথাই আমি বলবো, এত নামে তাড়াতাড়ি রত্না বলে ভেঙে কোনো পড়িস না। প্রবলেম নেই। আচ্ছা, ও দোস্ত দোস্ত না রাহা করে দুদিন পর হয়ে যাবে বন্ধুত্ব থেকে খালাস। মানে আজকে তোমাকে দোস্ত বানাবো, কালকে তোমাকে অপমান করব, এইরকম জিনিসটা যদি না থাকে ভিউয়ারদের সাথে, অন্তত ভিউয়ারদেরকে ট্রিটমেন্টটা ভিউয়ারদের মতোই করুক। রাম ঠিক রাম, আছে? ওয়াইটিতে ফ্রেন্ডশিপ যা দেখেছি, আজ যদি ফ্রেন্ড হয় Exactly. সঙ্গীতা, আজকে তুমি ফ্রেন্ড, কালকে কিন্তু আমি তোমার পিঠে ছুরি মারতে পারি, কেউ কিছু বলতে পারে না। একদম একদম। এটা একটা লার্নিং। লোকে না বন্ধুত্ব করতে ভয় পাবে। এখানে ইপসিতার সঙ্গে যাদের ফ্রেন্ডশিপ দেখেছি, এবং বললাম যে আমি আজকাল যে কোনো এত লোকের ফ্রেন্ডশিপ, কিন্তু আজকাল তো ভাই दोस्त मत बन, दोस्ती से दूर रहो, ये जो टैग लाइन यूट्यूब से हम लोग सीख चुके हैं ना, राम राम भरोसा चला गया। সবচেয়ে বড় একদম, কথা একদম, ইউটিউব একদম। থেকে যদি এখানে একটা ট্রেনিং স্কুল হয়, যা যা শিখেছি, সোশ্যাল প্রতিটা সোশ্যাল মানে ক্রাইম থেকে শুরু করে ক্রাইম ইন এভরি ফর্ম বেড়ে যাবে। আমি এক্ষেত্রে বলে রাখি, হয়তো আমার কোথাও মনে হয়েছে সীমা হয়তো প্রায়োরিটি বোঝে না। মানে আজকে যেটা করা দরকার ছিল, যেটা করা উচিত ছিল ওর, এই সময়টা ঘন ঘন ভিউয়ারদেরকে ওই টানা মানে লাইভ করে করে মানে ভিউয়ারদের সাথে মানে তাদেরকে অপমান করা, কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া, নোংরা নোংরা কথা বলা, মানে যার বাড়িতে রোগী অসুস্থ এবং আইসিইউতে আছে, পয়েন্ট ওয়াইজ বলতে পারি priority বোঝে না। যে আমরা ভিউয়ার্সদের বোকা বানাই, আমরা কি দেখি পরকিয়া দেখাই, আমরা শ্বশুর বাড়ি উইদাউট কি ভগবান জানে রিজন কিন্তু ইজিলি ছাড়া যায়, কারণ লোকে নর্মালি আমরা চেষ্টা করি আমরা মা বাবাকে ট্যাগ করি না, হাজবেন্ডকে এমনি করে ট্যাগ মানে করা যায়, আমরা দেখছি। তারপরে দেখি ক্রাউড ফান্ডিং করতে পারি, ভিক্ষে করতে কোনো অসুবিধা নেই। আমরা দেখছি প্রতিটা জঘন্য জঘন্য জিনিস যে ট্রেনিং হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে, এইগুলো থেকে আমরা মানে এটা যে কি স্কুল, এটা আরেকখানা বি স্কুল, বোকা বানানো স্কুল, যে যেখান থেকে আমাদের যে এই লার্নিং গুলো হচ্ছে। এবং এতে আমি ইউটিউব ম্যাডাম আপনার কাছে যে রিকোয়েস্টটা করতে এলাম, সরি ভুলে যাচ্ছিলাম রাগের চোটে, কারণ আজ আজকে ফ্রাস্ট্রেশন বার করবো বলে এলাম, তো সেখানে হলো কারণ আপনার তো আমি পা চাটতে উঠি না, আমার যেন আপনার পা চাট না হলে আমার পেটের ভাত জুটবে না। আমার ইউটিউব চ্যানেলই আমি ফ্রাস্ট্রেশনে বন্ধ করে দিয়েছি, কারণ করি না, আগে ভাবতাম জ্ঞান দিতে উঠবো, কিন্তু প্রবলেম ইজ আপনি ইউটিউবের অ্যাড্রেস প্লিজ একটা ইয়েতে দিন, উই নিড টু রাইট টু ইউটিউব যে আমাদের জন্য বা এই সব যারা প্রমোট করার চেষ্টা করছে তাদের জন্য একটা স্পেশাল সেকশন ইউটিউবে, ওদেরও তো প্রফিট দরকার, খুলুক, যেখান থেকে উই ক্যান লক দিস রেকমেন্ডেশন হলেও আসে। এবং প্রবলেম ইজ আমাদের প্রচুর জায়গায় ছেলেমেয়েরা তো সব রেকমেন্ডেশন মানবে না, তাদেরও ফোন আছে। অল দিস লার্নিংস প্লিজ ইউটিউব যেন কিছু একটা করে যেখান থেকে দেয়ার হ্যাজ টু বি ইদার ইট হ্যাজ টু বি আ পেড চ্যানেল, আর না হলে আনপেড হলে মানে whichever, but they should do something to block all these social masalas. So আপনার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ, যদি কোনো ইউটিউবের, কারণ রিপোর্ট করলে কিছু হয় না। ডেফিনেটলি ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, কন্টিনিউ অপশিতা। এই ব্যাপারে আমার সঙ্গে তোমার সহমত আছে। আচ্ছা, একটা একদম 60,000-এর উপরে চ্যানেল, একটা 60,000-এর উপরে চ্যানেল যে কিনা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে কি আরো সবাইকে নিয়ে ইনফ্লুয়েন্স কি করছে, যে একটা হসপিটাল সেটা একটা পিকনিকের জায়গা, সেটা বলেছি বলে খুব খারাপ হয়ে গেছি আমি যে প্রশ্ন রেজ করেছি যে কেন মেডিক্লেম নেই, তুমি যখন তোমার বাড়ির সম্পর্কে এত মানে এমন করে তুমি তুলে ধরো, হ্যাঁ তুমি তোমার মেয়ের সম্পর্কে যখন বলো যে ল্যাপটপ চালিয়ে এমন ল্যাপটপ চালিয়ে উদ্ধার করে দিচ্ছ সবাইকে, সেই ল্যাপটপ চালিয়ে সে এটা কেন জানলো না যে আমাদের এখন মেডিকেল ইন্স্যুরেন্স একটা মাস্ট, যে কোনো মানুষ সে যদি আমেরিকান ছাড়ুন ইন্ডিয়ান কোম্পানিতেও চাকরি করলে, বা সে যদি চাকরিও না করে, তার যদি পেটে বিদ্যে থাকে, সে তার বাবা মাকে বলবে যে তোমরা কি মেডিকেল ইন্স্যুরেন্সটা করেছো। আজকে ওর বাড়ির এসি বিক্রি করে দেবে, বাড়ির এসি বিক্রি করে দেবে দুটো। হাতে এখনো গয়না নাকি পড়ছে, আমাকে একজন কমেন্ট করে বলেছে যে হাতে গয়না রয়েছে, আংটি রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে, তা সত্ত্বেও তার কাছে কি নেই না একটা ফেস ওয়াশ অন্য লোকে কিনে দিচ্ছে, এই গল্প করছে। তারপর তার বাড়ি এমন একটা ব্যাপার যে হয় ওষুধ আসবে, না হয় তার কি আসবে না বাজার হবে, এটা মানা যায় বলুন। এই কথাগুলো এইগুলো বলে বলে যে আগের থেকে মঞ্চ তৈরি, এবার আমি প্রত্যেকদিন 4-5 রকমের মাছ খাওয়া থেকে শুরু করে তুমি টানা রেখে গেছো, বাড়িতে 4টে করে কাজের লোক দিচ্ছে, টুনের এবার এই কথাগুলো বলেছি বলে মানে বলছে যে জ্বালা জ্বালা কিছুই না, জ্বালা এই কারণে এই যে তুমি মিথ্যে কথা বলছো, কারণ তুমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি যখন ব্লগারদের মিথ্যাচারিতাগুলো যখন ধরতে বসেছো, হ্যাঁ এই যে যাকে নিয়ে ভিডিও করতো এমএসএল কে নিয়ে, তার যে হাজবেন্ড মেল, তারও তো হচ্ছে গিয়ে সেও তো অসুস্থ, তাদেরও ভুল ধরেছে, আমরা সবাই ধরেছি, আমিও ধরেছি তাদের ভুল। তো যদি তার ভুল ধরতে পারি, তাহলে তোমারটা কেন ধরবো না? তোমাদের বাড়িতে 4 জন মেম্বার, তোমাদের শুধু পোষ্য ছাড়া সবাই ইনকাম করে,
শুধু 500টা বাদে সবাই ইনকাম করে, অবশ্য 500 টাকাও ইনকাম তাকে দেখিয়ে দেখিয়ে লোকে ভালোবাসে দেখে, তারও একটা পরোক্ষ ইনকাম রয়েছে, তোমাদের সবার ইনকাম রয়েছে, অথচ যখন তোমরা বিপদে পড়ছো তখন মানুষের কাছে হাত পাচ্ছ। এটা কি ধরনের নছল্লাপনা? এটা তো নছল্লাপনা। সবচেয়ে বড় কথা, তুমি অন্যের বিরুদ্ধে মুখ খুলেছো, তুমি অন্যের বিরুদ্ধে বলছো, তাহলে সেই জিনিসটা যখন তুমি করছো তাহলে তোমাকে বলবে না? আর সেটা বলেছে বলে কারো জ্বালা হয়ে যাবে? জ্বালা কিছু না, কোনো জ্বালা নয়। প্রপার ভাবে মানুষ কেন দিচ্ছে না? অস্মিতার যে ওই 16 কোটি টাকা একটা ইনজেকশন মানুষ সবাই মিলে জোগাড় করে দেয়নি? আরো একটি মেয়ে দেখবেন অ্যাক্সিডেন্টে পা তার চলে গেছে, তার পাশে অনেকে গিয়ে দাঁড়িয়েছে, আমি শেয়ার করেছি আমার কমিউনিটিতে, সে মিলাপের সাথে টাই আপ করে ফান্ড রেজ করছে, সেগুলো হয়। কিন্তু এটা কি ধরনের ভিখারিপনা? একটা সুন্দর আমরা জায়গা পেয়েছি যেখানে আমরা বসে বাড়িতে বসে নিজের টাইমে আমরা এত মানে যা টাকা ইনকাম করছি। আজকে বলুন, ও নিজে মুখে স্বীকার করেছে এই মাসে ওর অ্যাকাউন্টে 17,000 টাকা ঢুকেছে। ওর কি শিক্ষাগত যোগ্যতা আছে যে ওখানে বাড়ি বসে নিজের টাইমে নিজের স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে ও 17,000 টাকা ইনকাম করবে? তো সেখান থেকে করছে, তো তাহলে সেই জায়গাটাকে নোংরা করছে কেন এরকম ভাবে ভিক্ষাবৃত্তি করে? কেন একটা ট্যাগ এরকম দেখাচ্ছে যে ইউটিউবার মানেই ভিখারি? তারা কি আরে বাবা কথা, আরে বাবা ইউটিউবার কোন সময় আবার হাত পাতবে? তো এইরকম জিনিসগুলো কেন করবে? যখন এতদিন অন্যের বিরুদ্ধে বলেছে, তাহলে সেই জিনিসগুলো কেন আজকে নিজে করছে? আর সেটা বলতে জ্বালা কিসের? ভিখারিকে দেখে আপনার জ্বালা হয়? কখনো রাস্তায় যে ভিখারিগুলো দেখেন আপনার দেখে জ্বালা হয়? মনে হয় কখনো ইস আমি যদি এরকম ভিক্ষা করতে পারতাম? কোনোদিনও মনে হয়েছে আমাদের কারণ? হয় না। ভিখারিকে দেখে কোনো রকম কোনো হিংসা হয় না, করুণা হয় ভিখারিকে দেখে। আর এইরকম মুখোশধারী যে ভিখারিগুলো আছে সেগুলোকে দেখে তো মানে কি বলবো, করুণার সাথে সাথে রাগ হয় যে এদের কি চোখে দেখেছিলাম আর কি বেরোলো। সত্যি তাই, সত্যি একদম আর সত্যি সবচেয়ে তাই। বড় কথা আজকে জানেন, এখন ইউটিউবার মানে কি ভিখারি হয়ে যাবে নাকি? ডিজিটাল ভিখারি বলে পরিচিত হয়ে যাবে সেটাই। নাকি? আজকে ইউটিউবার সবচেয়ে বড় মানে কথা, ডিজিটাল ভিখারি? সবচেয়ে বড় কথা, এখন ধরে ধরে সব ভিউয়ার্সদেরকে ছোট করছে। একজন আমার শিপ্রাকে বলছে আমার বরের সাথে তার সাথে করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে, মানে আমাকে ভালোবাসে মানেই আমার বরের সাথে এরকম। আমাকে কিন্তু কমেন্ট করেছে আজকে যে এইরকম কথাবার্তা আলোচনা হচ্ছে। তাহলে তুমি তোমার দর্শকদেরকে অন ক্যামেরা বসে বসে নির্দেশ দিচ্ছ যে এটা কর, ওটা কর, সেটা কর, সেটা কর, তাহলে তাকে কি বলবো আমরা? পোষ্য বলবো না তো কি বলবো? কিন্তু আমাকে কোন দিন দেখেছো আমার দর্শকদেরকে আমি তাদেরকে বসে বসে নির্দেশ দিচ্ছি এটা করো সেটা করো? করিনি তো। তাহলে কেন তুমি আমার ভালোবাসার মানুষগুলোকে আজকে তাদেরকে সরানোর জন্য এরকম নোংরামি করার চেষ্টা করছো? আমাকে সরাবে সরাবে, আমার দর্শকদেরকেও সরাবে। ভগবান সহ্য করবে না। একদম তোমার কথার সাথে কিছুটা সহমত। আর আর তুমি একটু রাগ কমাও। যাই হোক, একটু রাগ কমিয়ে আপাতত বোঝাবার চেষ্টাটা তোমরা সবাই চালাও, যাতে করে এটা না হয় পরবর্তী দিনে। তোমরা যেমন ক্যাম্পেইন চালাচ্ছ ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধে, তোমরা প্রত্যেকেই তোমাদের ক্যাম্পেইন চালিয়ে যাও। তোমাদের ক্যাম্পেইন একদম ঠিক আছে, বাকি লোকেরা এই ক্রাউড ফান্ডিং করতে সাহস পাবে না। আমি ইপসিতাকে ধন্যবাদ জানাবো, এবং আমাদের আরো বাকি মেয়েদের সোমা ধরিত্রী তো রয়েছেই, সাথে আরো অনেকে, অপু সংসার রয়েছে, আমাদের হ্যাপি ফ্যামিলি রয়েছে, হ্যাঁ অনেকে রয়েছে যারা আজকে নানা রকম ভাবে ক্যাম্পেইন চালিয়ে আজকে এক টানা তারা কিন্তু ক্রাউড ফান্ডিং বন্ধ করার চেষ্টা করছে। ইউটিউবার হয়ে গেছি মানে আমি একটা ডিজিটাল ভিখারি হয়ে গেছি। আমার যত সাবস্ক্রাইবার, তত সাবস্ক্রাইবারকে বোকা বানিয়ে আমি টাকা রোজগার করবো, কিউআর কোড দিয়ে পয়সা রোজগার করবো। যখনই অসুস্থ হবো, বিপদে পড়বো, আর এদিকে আমি বাড়িতে এসি লাগাবো, 4টে এসি লাগাবো, 4টে কাজের লোক লাগাবো, মেয়েকে ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে বলবো, বাড়িতে আইফোন রাখবো, শুধু ভিউয়ার ঠকিয়ে ঠকিয়ে। আর ভিউয়াররা বোকার মতো ভালোবাসার নাম নিয়ে তারা যখন তখন আসবে শুধু পয়সা দিতে। বিপদের দিনে মানুষ পাশে থাকবে, ডেফিনেটলি থাকবে। বিপদটা কখন আসবে এবং কিভাবে কাটিয়ে উঠবে সেটা দায় ও ভবিষ্যৎ নির্ভর করছে তোমাকে কতটা এগিয়ে তোমার পাশে তোমার ভালোবাসার লোকেরা সাথ দেবে কি দেবে না। সেটা গোপনে হলেও যেন কিউআর কোড দিয়ে ওই টাকা রোজগারের আমার এটা পথ, এটা ভাবলে আমরা কিন্তু প্রত্যেকে প্রতিবাদ করব। মাঝে আরো কয়েকটি দুঃখের খবর আছে, সেটা হচ্ছে শেফালি জারিওয়ালা 42 বছর বয়সে চলে গেল। এর আগে সিদ্ধার্থ শুক্লাও চলে গেছে। তো অনেকগুলো মানে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। আমাদের হাইকোর্টে দুজন অ্যাডভোকেট, যার বয়স একজন 28, একজন 34, তারাও চলে গেছে হার্ট অ্যাটাকে। সুতরাং স্ট্রেস কমানো, চিন্তা কমাতে হবে, রাত্রে ভালো করে ঘুমাতে হবে, হেডেক কম করে জিন্দেগি সুখের করার জন্য, সবাইকে শান্ত শিষ্টভাবে, ভিউয়ারদেরকেও শান্তি রাখার জন্য, তাদের জীবনগুলোকেও, তাদের অনেকে ছিছি করছে। ধন্যবাদ দয়া সরকার একদম আমি আপনার সঙ্গে যাই হোক, সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারাও অনেকে যারা প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদের কারণে, আপনাদের কারণে আজকে অনেকে কিন্তু ভয় পাচ্ছে ক্রাউড ফান্ডিং করতে। তো আমি বলবো ক্রাউড ফান্ডিং করার আগে 5 বার ভাববেন। হ্যাঁ, যাদের সত্যিকারের সাহায্য দরকার, একদম ঠিক তাই। হ্যাপি ফ্যামিলি যারা লড়াই করছে, এই হ্যাপি ফ্যামিলিও দারুণ ভিডিও করেছে, আমি দেখেছি। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং এর জন্য তাদের প্রত্যেককে বলছি, এই ওয়াইটি টাকা রোজগারের জায়গা নয়, লোক ঠকানোর জায়গা নয়। এখানে নিজের সত্যতা, অনেস্টি বজায় রাখতে হবে। যতই মিথ্যা বলুক আর নিজের মুখ দিয়ে এসে ভিউয়ারকে গালাগালি করুক, আজকে আপনাকে ভালো বলবে, কালকেই আপনি পয়সা না দিতে পারলে আপনাকে গাল দেবে, আপনাকে গাল দিতে বসে যাবে, আপনাকে নোংরা কথা বলবে। তাদেরকে ইগনোর করবেন, তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেবেন, তাদেরকে দেখবেন না, এবং তাদের বিরুদ্ধে চ্যানেলে রিপোর্ট করবেন, প্লাস পুলিশ থানাকে জানাবেন, নিজের লোকাল সাইবার পিএস কে জানাবেন। সাইবার ক্রাইমের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলা, আলাদা ডিআইজি র্যাঙ্কের অফিসার নিয়োগ হয়েছে, অনেকগুলো তাদের মানে অনেকগুলো আইএস আইপিএস কে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র সাইবারটাকে স্ট্রং করার জন্য। বর্তমানে পশ্চিমবাংলায় সাইবারের উপরও প্রচন্ড নজর দেওয়া হচ্ছে। আপনারাও সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, স্ট্রেস
প্লিজ কাম ইন। একদম চৈতালি দাশগুপ্ত, একদম একদম নিডি লোকেরা যাদের জন্য টাকার দরকার তারা সত্যিই টাকা চাইতে পারবে না। আর ওই সমাজ সেবার নাম করে লোক ঠকিয়ে এবং পুজোর নাম করে মানুষকে একের পর এক এই যে প্রতিষ্ঠানগুলো যারা খুলে বসে আছে, আজকে মন্দির বানাবো, কালকে আমি গির্জা বানাবো, কালকে এ বানাবো ও বানাবো, রাজশ্রী অফিসিয়াল এনার কাছে কিছু টাকা না থাকলে উনি কোনো বিশ্বাসে কেপিসিতে নিয়ে গেলেন, ওয়াইটির ভরসা। একদম একদম আপনার কথা 100% ঠিক। তো দিদি আপনাদের সবারই কাছে আমার অনুরোধ, ঘোড়ার শাস্তি চলছে, তার নামে কেস করেছি, তার শাস্তি চলছে বলেই তার টাকা দিয়ে কি করেছে তার আজকে কি ক্লিয়ার পিকচার আপনারা পেয়ে গেছেন ওয়াইটিতে, নিজেরা দেখতে পাচ্ছেন। আপনারাই তাকে ভিউজ দিচ্ছেন, ভিউজ দেওয়া বন্ধ করুন। তার নামে কমপ্লেন করতে চাইলে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের কমপ্লেন নেবো এবং আমার কমপ্লেন নেওয়ার জন্য আমার ফোন নাম্বার মোটামুটি সবাই জানেন। হ্যাঁ, তো নাটক করা, ভিউজ টাকা রোজগার করা এবং ভিউয়ারদেরকে অপমান করা, তাদের অসম্মান করা, তাদেরকে নিয়ে কাটাছেড়া করা, এগুলো কোনোটাই আপনারা গ্রহণ করবেন না। তো সকলের কাছে অনুরোধ, হাত জোড় করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রায়োরিটি বেস কাজ করুন। প্রায়োরিটি কাকে দিতে হবে এবং কতটা দিতে হবে এবং তার লিস্ট তৈরি করুন। সুতরাং আপনাদের প্রায়োরিটিতেও কাকে আগে দেখবেন কাকে দেখবেন না সেটাও সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের হাতেই ডিপেন্ড করছে সবকিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ মানবাধিকার রক্ষা করবেন, এটাই আশা করবো সকলের কাছে। আর লাইক করো, লাইক করো, লাইক করো। আজকের মতো আপাতত বাই বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল গাইজ, লাভ ইউ অল। আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে পজিটিভ কথা লিখেছেন, নেগেটিভ কথা লিখেছেন, তাদের প্রত্যেকেই আমার অনেক অনেক ভালোবাসা, আদর, ধন্যবাদ। ডেফিনেটলি আপনারা আমার সাথেই পথ চলুন। পথ চলতে চলতে আমরা অনেক কিছু জিনিস উতরে যাব এবং অনেক কিছু জিনিস শিখিয়ে যাব সমাজকে। আশা করছি আমরা সবাই একসঙ্গে আমাদের প্রায়োরিটি দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন। মধুমিতা সরকার চৌধুরী, শুদ্ধ বড় বড় কথা। আচ্ছা, এখন আর কোনো লাস্ট কথা শুরু বলবো, আপনারা স্ট্রেস নেবেন না, ভালো থাকবেন। আপনাদের যেন কোনো রকম মেন্টাল হেলথের ওপর কোনো এফেক্ট না পড়ে, আপনারা প্রত্যেকে যাতে ভালো থাকেন। কোনো উগ্র কন্ট্রোভার্সি দেখলে রিপোর্ট করবেন, আমি শিখিয়ে দেবো, আমি জিনিসটা লিখে দেবো কিভাবে করবেন, আপনারা সেই দেখে করবেন। আমার কমিউনিটি দেখে লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।